তোমার মতন গুন্ডি মেয়ের সাথে বিয়ের চিন্তাও করতে পারতাম না, কিন্তু কিভাবে যে হলো ইভা। তুমি নিজেই তো আমাকে বিয়ের প্রস্তাব দিলে, এখন আবার এমন কথা কেন বলছো? নিলয় মুচকি হেসে বলল, তুমি যেমন মারামারি ফাইট করো তা দেখে সবাই ভয় পায়, কিন্তু আমি দেখি তোমার মধ্যে অন্য কিছু। আরে নিলয়, আমার এই গুণটাকে তো মানুষ ভয় পায়। তোমার মতো শান্ত ছেলেকে বিয়ে করাটা আমার জন্য একটা আলাদা পরীক্ষা। শান্ত ছেলেরা সবসময় মার খায় না ইভা। তুমি এখন আমার স্ত্রী, সেই গুন্ডিপনার দিন শেষ। ইভা হেসে বলল, হ্যাঁ, সেই দিন শেষ, কিন্তু কেউ আমার কাছে এসে ঝামেলা পাকালে আমি কি করব? ঝামেলা পাকাবে না, কারণ তুমি এখন নিলয় খানের স্ত্রী। কি করে যেন এই শান্ত মিষ্টি ছেলেটা আমার জীবনেই এসে পড়লো। নিলয় মুচকি হেসে বলল, ভাগ্য বলেও একটা জিনিস আছে ইভা, হয়তো এটাকেই বলে কপালের টান। গল্পটা এখানে নিলয়ের কলেজ লাইফ থেকে শুরু হয়, যেখানে সে শান্ত ও লাজুক ছেলে হিসেবে পরিচিত। অন্যদিকে ইভা, সে কলেজের সব থেকে বেশি দুরন্ত এবং মজার মেয়ে। সবাই তাকে ভয় পায়, কারণ সে মারামারি করতেও পিছপা হয় না। কিন্তু নিলয় কখনো তার থেকে দূরে সরে থাকে না। ধীরে ধীরে ইভা বুঝতে পারে নিলয়ই তাকে বোঝে, আর সেই থেকে তাদের গল্পের সূচনা। কলেজে র্যাগিংয়ের শিকার হয় নিলয়। একদিন কয়েকজন ছেলে নিলয়ের সঙ্গে বেয়াদবি করে, তখন ইভা এসে সেই ছেলেগুলোকে শাসন করে। তখন থেকে ইভা আর নিলয়ের বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একে অপরকে ধীরে ধীরে বুঝতে শুরু করে। ইভা, তুমি কিভাবে এত সাহসী হলে? সব কিছু একা একা মোকাবেলা করতে পারো? জীবন আমাকে শিখিয়েছে নিলয়, কাউকে ভয় পেতে নেই। কিন্তু জানো, আমি শুধু তোমার কাছেই দুর্বল বোধ করি। নিলয় হতভম্ব হয়ে যায়। সে এতদিন ধরে ইভার গুঞ্জিপনা দেখেছে, কিন্তু তার ভেতরের এত কোমল একটা মেয়ে লুকিয়ে আছে, সেটা সে ভাবতে পারেনি। গল্পটা নিলয় আর ইভার বিবাহের পর আরও মজার হতে থাকে। ইভা সেই দুরন্তপনা একদিকে, আর নিলয়ের শান্ত স্বভাব অন্যদিকে। তাদের এই বিপরীত মেরুর ব্যক্তিত্ব গল্পটাকে প্রাণবন্ত করে তোলে। ইভা নিলয়ের পরিবারেরও ধীরে ধীরে প্রিয় হয়ে ওঠে, কারণ সে সবাইকে তার মজার আর সাহসী কাজ দিয়ে মুগ্ধ করতে থাকে। তবে গুন্ডি মেয়ের ছদ্মবেশে থাকা ইভা ধীরে ধীরে আদরের বউ হয়ে ওঠে। তুমি আমার জীবনটা একদম বদলে দিয়েছো ইভা। আর তুমি আমাকে বদলে দিয়েছো নিলয়। তুমি না থাকলে আমি আজও সেই পুরনো গুন্ডি ইভাটাই থাকতাম। নিলয়ের আর ইভার জীবনটা ধীরে ধীরে বদলে যেতে থাকে। কলেজের দিনগুলো পেরিয়ে তাদের সংসার জীবন শুরু হলেও তাদের ভেতরের সেই বিপরীত স্বভাব কখনোই মিলান হয় না। নিলয়ের শান্ত মিষ্টি আচরণ আর ইভার দুরন্তপনা যেন দিনকে দিন তাদের জীবনে এক নতুন যাত্রা এনে দেয়। একদিন দুপুরবেলা নিলয় আর ইভা বাড়িতে বসে আড্ডা দিচ্ছিল। ইভা, তুমি সবসময় এত এনার্জেটিক কিভাবে থাকো? আমি তো মাঝে মাঝে তোমার পেছনে ধাওয়া করতে করতে হাঁপিয়ে যাই। ইভা মুচকি হেসে বলল, আরে নিলয়, আমি তো তোমার জীবনটা মজার করতে চাই। তোমার সেই শান্ত নীরব জীবনটা একটু ঝাঁকুনি দেওয়া দরকার। নিলয় মিষ্টি করে হাসলো। ঝাঁকুনি তো প্রতিদিনই দিচ্ছ, কিন্তু মাঝে মাঝে ভাবি তুমি এত সাহসী হলে কিভাবে? ছোটবেলা থেকেই কি এমন ছিলে? ইভা একটু চিন্তিত হয়ে গেল। তার চোখে এক ধরনের স্মৃতি খেলে গেল। আমার ছোটবেলা, আসলে আমি এমনই ছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে আরো শক্ত করেছে। বাবা মা সব সময় আমাকে শেখাতেন যে জীবনে নিজেকে শক্ত হতে হবে, না হলে কেউ তোমাকে টিকতে দেবে না। বিশেষ করে আমি মেয়ে বলে আমাকে আরো বেশি শক্ত হতে হয়েছে। নিলয় অবাক হয়ে শুনছিল। আমি জানতাম তুমি অনেক শক্ত, কিন্তু ভেতরে এত কিছু লুকিয়ে আছে সেটা বুঝতে পারিনি। জীবনে অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হয়েছে নিলয়। আর জানো, আমি প্রথমে ভেবেছিলাম তুমি হয়তো আমাকে বুঝবে না, কিন্তু এখন মনে হয় তুমি ছাড়া আর কেউ আমাকে এতটা বোঝার চেষ্টা করতো না। নিলয় একটু হাসলো। তুমি যদি আমাকে না বোঝাতে, আমি হয়তো এখনও সেই শান্ত নীরব মানুষটাই থাকতাম। তোমার সঙ্গে থেকে অনেক কিছু শিখেছি। অন্যদিকে ইভার গুন্ডিপনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তার সে আগের সাহসিকতা আর রাগ ক্ষোভ এখনও রয়ে গেছে, তবে সেটা অনেকটাই নিলয়ের জন্য শান্ত হয়েছে। একদিন কলেজের কয়েকজন পুরনো বন্ধু তাদের বাড়িতে আসে। সবাই মিলে পুরনো দিনের কথা বলতে বলতে হাসাহাসি করছিল, কিন্তু একটি ছেলে, ফাহিম, সেই আগের মতোই ইভাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে।
ইভা, তুমি কি এখনো সেই আগের মতো মারামারি করতে পারো? বিয়ের পর কি সাহসটা কমে গেছে? ইভা হেসে পড়ল। তুমি কি সত্যি পরীক্ষা করতে চাও? আমার বিয়ের পর সাহসটা দ্বিগুণ বেড়ে গেছে। এখন আমার কাছে শুধু নিজেকে নয়, আরেকজনকেও বাঁচানোর দায়িত্ব। ফাহিম হেসে উঠল। আরে আমি তো মজা করছিলাম, কিন্তু তুমি এখন নিলয়ের মতো শান্ত মেয়ে হয়ে গেছো মনে হয়। নিলয় আর কিছু বলার আগেই ইভা একদম ফাহিমের সামনে গিয়ে পড়ল। শান্ত মেয়ে? তুমি ভুল করছো। আমি আজও সেই ইভা যাকে সবাই ভয় পায়, তবে এখন আমি একজনের আদরের বউ, তাই একটু নিয়ন্ত্রণে আছি। সবার হাসির মাঝে নিলয় মুচকি হাসল। ইভা, তোমার সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আমারও সাহস বেড়ে গেছে। কিছুদিন পরে নিলয়ের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে তাদের যেতে হয়। সেখানে ইভা নিলয়ের পাশে বসে থাকে, কিন্তু তার স্বভাব সিদ্ধ দুরন্তপনা কিছুতেই কমে না। ইভা, এখানে একটু শান্ত হও, এটা তো অন্যের বিয়ে। আমি তো শান্ত আছি, তবে ওই ছেলেটাকে দেখেছো? সে আমার দিকে কেমনভাবে তাকাচ্ছে। নিলয় হেসে বলল। তোমার দিকে তাকাবে না কেন? তুমি তো এখানে সবচেয়ে সুন্দর মেয়ে। ইভা মুচকি হেসে বলল। ও, তাহলে তুমি বলতে চাও আমি তোমার থেকেও সুন্দর? নিলয় একটু চিন্তায় পড়ে গেল। না না, আমি সেটা বলতে চাইনি। ইভা হাসতে শুরু করলো। তুমি আমার সঙ্গে প্রতিযোগিতা করছো নাকি? ভালোই তো, তবে মনে রেখো আমি সবসময় জিতবো। নিলয় এবার পুরোপুরি হেসে উঠল। ঠিক আছে, তোমার জিত। তবে একটা কথা বলি, তুমি আমার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো কখনো বুঝতে পারবে না। ইভা আর নিলয়ের সম্পর্কটা এমনই ছিল। একদিকে ইভা সবসময় নিলয়কে খোঁচে দিত, আর অন্যদিকে নিলয় তার শান্ত স্বভাবতে ইভাকে সামলে রাখত। কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ছিল অপরিসীম, যা প্রতিদিনের ছোট ছোট ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রকাশ পেত। ইভা, তুমি কি জানো, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এতক্ষণে সেটা বললে? আমি তো এতদিন ধরে সেই কথাটাই বলতে চাচ্ছিলাম। নিলয় মুচকি হাসল। তুমি এত বুদ্ধিমান হলে কেন বুঝতে পারছিলে না? হয়তো বুঝেছিলাম, কিন্তু তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। নিলয় ও ইভার বিবাহিত জীবন শুরু হয়েছে বেশ আনন্দময়ভাবে, কিন্তু তাদের এই জীবনযাত্রার একের পর এক মজার ঘটনা ঘটে। ইভার দুরন্তপনা যেমন ছিল তেমনই রয়েছে, আর নিলয়ের শান্ত স্বভাবও কোনো পরিবর্তন আসেনি। তবে তাদের সম্পর্কের এই বিপরীতধর্মী রসায়নই তাদের জীবনের প্রতিদিনকে রঙিন করে তোলে। সকালবেলা একটি ছোট্ট মজার ঘটনা। সকালের আলো মৃদু মৃদু ঘরে এসে পড়েছে, আর নিলয় ঘুম থেকে উঠেছে। ইভা তখনও ঘুমিয়ে আছে। নিলয় ঘুম থেকে উঠে নীরবে চুলগুলো ঠিক করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে। ঘুম থেকে উঠেই ইভাকে ডাকার সাহস সে করে না, কারণ সে জানে ইভা যদি হঠাৎ ঘুম ভেঙে যায় তখন সে ভয়ঙ্কর হয়ে উঠবে। ইভাকে যদি এখন ডাকি তাহলে সে রেগে যাবে। একটু চুপচাপ থাকি, নিজে নিজেই উঠবে। কিছুক্ষণ পর নিলয় এক কাপ চা বানিয়ে আনলো। ইভার দিকে তাকিয়ে দেখলো সে আরাম করে ঘুমাচ্ছে। নিলয় আস্তে আস্তে বলল। ইভা, উঠবে? সকাল হয়ে গেছে। এখনো সময় হয়নি, আমাকে একটু আরাম করতে দাও। নিলয় হেসে বলল। তুমি সবসময় এত অলস কেন? আমাকে এখনই অফিসে যেতে হবে। ইভা হঠাৎ চোখ খুলে তাকালো। অফিস? আজ তো শুক্রবার, কোথায় যাচ্ছ? নিলয় তার কাপটা হাতে নিয়ে বলল। ঠিক আছে, আমি ভুল করেছি, কিন্তু তুমি একটু উঠবে না? ইভা একটু না শুনে আবার চোখ বন্ধ করলো। আর একটু ঘুমাতে দাও নিলয়, প্লিজ। নিলয় এবার আর কোনো মতে ইভার ঘুম ভাঙাতে পারল না। সে বুঝলো ইভাকে এত সহজে ওঠানো যাবে না। তবে একটু অপেক্ষা করে যখন ইভা নিচ থেকে উঠল তখন সে মিষ্টি করে নিলয়কে বলল। তুমি আমাকে আজ একটু বেশিই ডেকেছো কেন? নিলয় একটু অবাক হয়ে বলল। কি করব বলো, অফিসে যাওয়ার তাড়া ছিল, কিন্তু তুমি তো ঘুম থেকে উঠছিলে না। ইভা মুচকি এসে বলল। তুমি আমাকে এত আদর দিয়ে ঘুমাতে দিয়েছো, তাই না? নিলয় এবার মৃদু হেসে বলল। আরে, তুমি আমার আদরের বউ, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। অফিসে যাওয়ার পথে ইভা আর নিলয়ের খুনসুটি। নিলয় আর ইভা দুজনেই অফিসের জন্য তৈরি হলো। নিলয়ের অফিস ছিল তার নিজের ব্যবসা, যেখানে সে ব্যস্ত থাকে, আর ইভা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। দুজন একসঙ্গে রাস্তায় নামলো, কিন্তু ইভা সেই পুরনো মেজাজে নিলয়ের সঙ্গে মজা করতে লাগলো। নিলয়,
তোমার কেমন মনে হয় আমি অফিসে গিয়ে সবাইকে যদি বলে দেই তুমি আমাকে মারতে চাও? নিলয় অবাক হয়ে বলল। তুমি কি পাগল হলে? এটা কি রকম কথা হলো? আরে মজা করছি। তোমার তো সব কথা সিরিয়াস মনে হয়। নিলয় হেসে বলল। তোমার মজা করতে ভালো লাগে আর আমার সেটা সহ্য করতে হয়। ইভা হেসে বলল। তুমি সহ্য করবে না কেন? তুমি তো সবসময় শান্ত থাকো, তাই আমি একটু বেশি বোকামি করি। তুমি বোকামি করো না। তুমি জানো কিভাবে অন্যকে বোকা বানাতে হয়। অফিসে ইভার এক বিশেষ দিন। ইভার অফিসে কাজ করার সময় তার সহকর্মীরা প্রায়ই তার সঙ্গে মজা করে, কারণ ইভার সেই পুরনো দুরন্তপনা এখনও রয়ে গেছে। একদিন তার অফিসের এক পুরনো সহকর্মী রাজু মজা ছলে তাকে নিয়ে মিথ্যা কথা বলে, যেন সবাই ভাবে ইভা অনেক সাহসী। ইভা হেসে বলল। তুমি এখনো সেই পুরনো গল্প মনে রেখেছো? হ্যাঁ, আমি এখনো শাসন করি, তবে একটু বদলে নিয়েছি। রাজু মুচকি হেসে বলল। ইভা হেসে বলল। নিলয়, যদি আমার শান্তি হয়ে থাকে তবে আমি এখনো আমার পুরনো ইভাই আছি। সন্ধ্যার দিকে ইভা আর নিলয়ের বাড়ি ফেরার সময়। অফিসের কাজ শেষে দুজনেই বাসায় ফিরেছে। সন্ধ্যের আলো পড়েছে, রাস্তাগুলো জনবহুল। নিলয় আর ইভা রিকশায় চড়ে বাসায় ফিরছে। ইভা তখনও গল্পের ফাঁকে নিলয়কে নানা রকম প্রশ্ন করতে থাকে। নিলয়, তুমি কি কখনো ভেবেছিলে আমি তোমার জীবন এভাবে বদলে দেব? তুমি তো সব সময় আমাকে চমকে দাও ইভা। তোমার সঙ্গে থাকলে প্রতিদিনই কিছু না কিছু নতুন অভিজ্ঞতা হয়। ইভা হেসে বলল। তুমি কিন্তু সব সময় খুব সিরিয়াস কথা বলো, একটু হালকা হয়ে কথা বলো না। নিলয় মৃদু হেসে বলল। তুমি যেভাবে কথা বলো সেটা আমার জন্য নতুন আর হালকা হয়ে থাকে। তোমার কারণে আমার জীবনে প্রতিদিনই একটা নতুন অধ্যায়। রাতে তাদের খুনসুটির গল্প। রাতে বাসায় ফিরে ইভা আর নিলয় একসঙ্গে ডিনার করে। টিভিতে একটা সিনেমা চলছে। ইভা হঠাৎ করে বলে ওঠে। নিলয়, তুমি কি আমার সঙ্গে সিনেমা দেখতে চাও? নিলয় অবাক হয়ে পড়ল। তুমি তো সবসময় সিনেমা নিয়ে খুব উৎসাহী ছিলে না, আজ হঠাৎ কেন? ইভা একটু হাসলো। আসলে আমি ভাবছি তুমি একটু মজা করো, সব সময় এত কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাই না? নিলয় হাসতে হাসতে বলল। তুমি সবসময় আমার ব্যস্ততা নিয়ে অভিযোগ করো, কিন্তু জানো তোমার সঙ্গে সময় কাটানোই আমার সবচেয়ে বড় বিনোদন। ইভা একটু নরম গলায় পড়ল। তুমি সত্যি এতটা ভালো কেন নিলয়? তোমার সঙ্গে থেকে আমি নিজেও বদলে গেছি। নিলয় আর ইভার দিনগুলো একসঙ্গে কাটছিল মধুর আর কৌতুকময়। ইভা তার পুরনো গণ্ডি সব কিছুটা হলেও বজায় রেখেছে, কিন্তু এখন তার লক্ষ্য হয়ে উঠেছে নিলয়কে খেপানো। তাদের বিয়ের পর থেকে নিলয়ের জীবনের প্রতিটি দিনই যেন এক নতুন গল্প হয়ে ওঠে, আর ইভা যেন সেই গল্পের মূল চালিকা শক্তি। দুজনের মাঝে এই দুষ্টু মিষ্টি রসায়ন ঘরটাকে সবসময় আনন্দমুখর করে রাখে। সকালবেলা শুরুর খুনসুটি। সকালে রোদ তখন ঘরের জানালায় এসে পড়েছে। নিলয় আলতো করে বিছানায় ঘুমন্ত ইভার দিকে তাকিয়ে মৃদু হাসছে। ইভা তখনও ঘুমিয়ে, আর নিলয় জানে তাকে ঘুম থেকে তোলার কাজ মোটেও সহজ নয়। তবে আজ সে ইভার সঙ্গে একটু মজা করতে চায়। সে আস্তে আস্তে ইভার কানের কাছে এসে ফিসফিস করে বলল। ইভা, উঠো, তোমার ফোনে কলেজ থেকে মেসেজ এসেছে। ইভা ঘুমের মধ্যে কেঁপে উঠে বলল। কি, আজ আবার ক্লাস টেস্ট? আমি তো প্রস্তুত না। সে তাড়াহুড়ো করে উঠে পড়তে শুরু করলো, আর তখনই নিলয় হেসে ফেল। ইভা বুঝতে পেরে রেগে বলল। তুমি আবার মজা করলে, তাই না? নিলয় মৃদু হেসে বলল। তোমার প্রতিক্রিয়া দেখার জন্যই বলেছিলাম। তোমাকে এমন টেনশনে দেখলে আমার ভালো লাগে। এবার তার বালিশ তুলে নিলয়ের দিকে ছুঁড়ে মারল। তুমি তো একেবারে বদলে গেছো নিলয়, আগে এমন ছিলে না। নিলয় হেসে বলল। তুমি আমাকে বদলে দিয়েছো। তোমার সঙ্গে থেকে শিখেছি কিভাবে দুষ্টুমি করতে হয়। ইভা ভুরু কুচকে বলল। তাহলে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ, দেখি কে বেশি দুষ্টুমি করতে পারে। নিলয় আর ইভা এরপর একে অপরের সঙ্গে মজার মজার কথায় সকালটা পার করলো। নিলয় যখন ব্রেকফাস্ট বানাতে যাচ্ছিল, ইভা হঠাৎ তার হাত ধরে টেনে নিয়ে এসে বলল। না, আজ তুমি কিছুই করবে না, আমি করবো, আর তুমি দেখো কিভাবে ব্রেকফাস্ট বানাতে হয়। নিলয় একটু অবাক হয়ে বলল। তুমি রান্না করবে? সেটা তো একটা নতুন ব্যাপার।
ইভা হেসে বলল। দেখো আমি সব কিছুই করতে পারি। ইভা রান্নাঘরে ঢুকে গেল আর নিলয় একটু দূর থেকে দাঁড়িয়ে মজা দেখছিল। ইভা কয়েকটা ডিম নিয়ে ফ্রাই করার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই কিছু না কিছু ভুল হচ্ছে। প্রথমবার ডিমটা পুড়ে গেল, দ্বিতীয়বার সেটা এমনভাবে ফেটে গেল যে ডিমের সাদাংশ চারিদিকে ছড়িয়ে পড়ল। নিলয় মজা নিয়ে বলল। তুমি রান্না করতে জানো বলেই তো এমন হচ্ছে। ইভা একটু রাগে বলল। তুমি চুপ করো, আমি পারবো। অবশেষে অনেক চেষ্টার পর ইভা একটা ঠিকঠাক ডিম ফ্রাই করতে পারল। নিলয় এসে বলল। ওয়াও, অবশেষে তুমি সফল হলে। ইভা চোখ মোটকে বলল। যদি এতক্ষণ পাশে না দাঁড়িয়ে মজা না দেখাতে তাহলে আরো আগে হয়ে যেত। বাসে ফিরে নিলয়ের বিশেষ পরিকল্পনা। দিনের কাজ শেষে বাসে ফিরে নিলয় দেখল ইভা সোফায় বসে টিভি দেখছে। আজকে নিলয়ের একটা বিশেষ পরিকল্পনা ছিল। সে মনে মনে ঠিক করেছিল আজ ইভাকে একটা সারপ্রাইজ দেবে। সে আস্তে আস্তে ইভার পাশে গিয়ে বসলো। ইভা, তোমার আজকে একটু সময় আছে? ইভা কিছুটা অবাক হয়ে বলল। সময় আছে কেন? কোথাও যাচ্ছি নাকি? নিলয় মৃদু হাসি দিয়ে বলল। হ্যাঁ, আজকে আমি তোমার জন্য একটা বিশেষ পরিকল্পনা করেছি। ইভা হেসে বলল। ও, নিলয় খান আজকে রোমান্টিক মুডে আছে। কি প্ল্যান? নিলয় মুচকি হেসে বলল। আগে যাও, প্রস্তুত হয়ে আসো। ইভা কিছুটা রোমাঞ্চিত হয়ে নিজের রুমে গিয়ে সাজগোজ করতে লাগলো। সে সবসময় চমকপ্রিয় আর নিলয়ের কাছ থেকে সারপ্রাইজ পেতে তার ভালো লাগে। কিছুক্ষণ পর সে সুন্দর একটা শাড়ি পরে বেরিয়ে এলো। নিলয় তাকে দেখে বলল। তোমাকে তো আজ চাঁদের মতো সুন্দর দেখাচ্ছে। ইভা একটু লজ্জা পেল, মজা করে বলল। তাহলে তো আমি আজ চাঁদ হয়ে ঘুরতে বের হব। নিলয় ইভাকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে সে আগে থেকে টেবিল বুকিং করে রেখেছিল। টেবিলটা সাজানো ছিল সুন্দর মোমবাতির আলোতে, আর নিলয় সেখানে একটা ছোট্ট উপহার রেখে দিয়েছিল। ইভা টেবিলে বসে বলল। নিলয়, তুমি আজকে অনেক কিছু আয়োজন করেছো দেখছি। নিলয় মৃদু হাসলো, তারপর উপহারটা ইভার দিকে বাড়িয়ে দিল। এই উপহারটা তোমার জন্য, খুলে দেখো। ইভা উপহারটা খুলে দেখতে পেল সেখানে একটা ছোট্ট নেকলেস, যে অনেক সুন্দরভাবে ডিজাইন করা। ইভা চোখ বড় বড় করে বলল। এটা তো খুবই সুন্দর। তোমার এমন রোমান্টিক প্ল্যান কবে থেকে শুরু হলো? নিলয় মৃদু হাসলো আর বলল। তোমার ভালোবাসা আমাকে শিখিয়েছে কিভাবে রোমান্টিক হতে হয়। ইভা হেসে বলল। তুমি তো একেবারে রোমান্টিক বনে গেছো। তবে আমি কিন্তু তোমার মতো হব না। আমি সবসময় এই দুষ্টু ইভাটাই থাকবো। নিলয় হাসতে লাগলো। তোমার এই দুষ্টুমি তো আমাকে জীবনের প্রতিটি দিন মজার করে তোলে। বাসে ফেরা এক অন্তহীন প্রেমের গল্প। ডিনার শেষে নিলয় আর ইভা রাস্তায় হাঁটতে হাঁটতে বাসে ফিরছে। রাস্তাটা একদম শান্ত, রাতের হালকা বাতাস তাদের চারপাশে ঘুরছে। ইভা একটু থেমে নিলয়ের দিকে তাকিয়ে বলল। নিলয়, তুমি কি সত্যি আমাকে এত ভালোবাসো? নিলয় ইভার দিকে তাকিয়ে তার চোখের দিকে চোখ রেখে মৃদু হাসলো। তুমি কি কখনো ভেবেছো আমি তোমাকে ছাড়া থাকতে পারি? ইভা একটু চুপ করে থাকলো, তারপর হেসে বলল। তাহলে তুমি আমাকে ছাড়া একদিনও থাকতে পারবে না? নিলয় মৃদু হেসে বলল। তুমি আমার জীবন ইভা, তোমাকে ছাড়া আমি কিছুই না। ইভা একটু আবেগে আপ্লুত হয়ে নিলয়ের হাতটা শক্ত করে ধরল। আমি জানতাম না যে তুমি এতটা ভালোবাসতে পারো। তুমি তো একদম অন্যরকম। নিলয় তার হাতটা ধরে বলল। তুমি আমাকে বদলে দিয়েছো ইভা, তোমার জন্যই আমার জীবনটা এত সুন্দর। ইভা মৃদু হেসে বলল। তুমি কিন্তু আর বদলাবা না। আমি তোমার এই রূপটাই চাই। নিলয় হেসে বলল। তুমি যেমন তেমনই থাকো, আমি সব সময় তোমার পাশে থাকবো। নিলয় আর ইভার মধুর সম্পর্কের রসন যতই এগোচ্ছে ততই তাদের জীবন একের পর এক মজার আর হাস্যকর ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। ইভা যেমন কুণ্ডী স্বভাবের, তেমনি নিলয় তার শান্ত ধীর স্থির প্রকৃতির জন্য পরিচিত। কিন্তু ইভার দুষ্টুমি আর নিলয়ের খুনসুটি মিলে তাদের প্রতিদিনের জীবনটা যেন এক চরম আনন্দের উৎসবে পরিণত হয়েছে। আর এর মধ্যে প্রেমের গভীরতা প্রতিটি মুহূর্তে তাদের জীবনে নতুন রং ছড়িয়ে দিচ্ছে। এক দুপুর রান্নাঘরে গন্ডগোল। একদিন দুপুরে নিলয় বেশ খুশি মেজাজে ছিল। ইভা তখন তার প্রিয় খাবারগুলো রান্না করতে ব্যস্ত। নিলয় খেয়াল করে ইভা রান্নাঘরে নানার উপকরণ ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে আর মাঝে মাঝে নিজে হেসে উঠছে। এটা দেখে নিলয় কাছে এসে বলল। তুই রান্না করতে করতে হাসছো কেন? ইভা হেসে বলল।
আসলে আমি ভাবছিলাম তোমার মতো একটা শান্ত ছেলের জন্য এমন এক গুন্ডি মেয়ে কিভাবে রান্না করে। নিলয় মৃদু হাসি দিয়ে বলল। তুমি তো জানো তোমার রান্না যেমনই হোক আমি খুশি হব। ইভা হেসে বলল। তাহলে আজ আমি তোমার জন্য একটা বিশেষ আইটেম বানাবো। সেটা কি? ইভা গম্ভীরভাবে বলল। অপেক্ষা করো, দেখলেই বুঝবে। নিলয় চুপচাপ বসে দেখছে ইভা কি করছে। সে হাড়ির ভেতর নানা রকম মশলা আর উপকরণ দিয়ে কি একটা তৈরি করছে। হঠাৎ ইভা একটা বড় পাত্র হাতে নিয়ে বলল। এই পাত্রটা আমাকে ধরতে একটু সাহায্য করো তো। নিলয় কাছে এসে পাত্রটা ধরতে গেল, আর ঠিকই তখন ইভার হাত ফসকে পাত্রের মধ্যে থাকা সব কিছু উপকরণ নিলয়ের শার্টে পড়ে গেল। নিলয় অবাক হয়ে পড়ল। এটা কি হলো? ইভা হাসতে হাসতে বলল। তুমিই তো বলেছিলে যেমনই রান্না হোক তুমি খুশি হবে। দেখো এখন তুমি আমার রান্নার অংশ হয়েছো। নিলয় মৃদু রাগের অভিনয় করে বলল। তাহলে কি আজ পুরো রান্নাই আমার গায়ে পড়বে? ইভা হাসতে হাসতে বলল। হয়তো, তবে তুমি তো আমার রান্নার প্রথম ভাগ পেয়ে গেছো। এখন বাকিটা খাওয়ার অপেক্ষা। নিলয় তার শার্টের দিকে তাকিয়ে বলল। তাহলে আমি শার্টটা পাল্টাতে যাব? ইভা তখনও হেসে চলেছে। নিলয়ের নতুন চমক। কিছুদিন পর নিলয় সিদ্ধান্ত নিল যে এবার ইভাকে একটা বিশেষ সারপ্রাইজ দিতে হবে। ইভা তো প্রতিদিনই কোনো না কোনো দুষ্টামি করে নিলয়কে বিস্মিত করেছে। এবার নিলয় পাল্টা কিছু করবে। একদিন সন্ধ্যায় ইভা সোফায় বসে মোবাইলে ব্যস্ত ছিল। নিলয় চুপচাপ এসে তার পাশে বসলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর নিলয় বলল। ইভা, তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইভা অবাক হয়ে মোবাইল থেকে চোখ সরিয়ে বলল। গুরুত্বপূর্ণ বিষয়, বলো তো দেখি। নিলয় গম্ভীরভাবে বলল। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর তোমার এই দুষ্টুমির মাত্রা অনেক বেড়ে গেছে। তাই আমি একটা নতুন নিয়ম করতে চাই। ইভা কৌতূহল নিয়ে বলল। নতুন নিয়ম, সেটা কি? নিলয় গম্ভীর মুখ করে বলল। তুমি যদি প্রতিদিন অন্তত একবার আমাকে খেপাও তাহলে তোমাকে একটা শাস্তি ভোগ করতে হবে। ইভা মুচকি এসে বলল। শাস্তি? সেটা কি ধরনের শাস্তি? তুমি যদি আমাকে খেপাও তাহলে তোমাকে সারাদিনের জন্য আমার নির্দেশ পালন করতে হবে। যা বলবো তাই করতে হবে। ইভা কিছুক্ষণ ভেবে বলল। এটা তো বেশ মজার শাস্তি মনে হচ্ছে। ঠিক আছে, আমি রাজি। নিলয় মুচকি হেসে বলল। তাহলে আজ থেকে শুরু করলাম। এক রাতে মিষ্টি ঝগড়া। রাতের বেলায় নিলয় আর ইভা ডিনার শেষে ঘরে বসে গল্প করছিল। ইভা হঠাৎ করে নিলয়ের হাত শক্ত করে ধরে বলল। নিলয়, তুমি কি কখনো আমাকে ভয় পাও? নিলয় মৃদু হেসে বলল। তোমাকে ভয় পেতে হবে কেন? ইভা চোখ মটকে বলল। কারণ আমি তো একটু গুন্ডি, তাই না? নিলয় মৃদু হাসি দিয়ে বলল। হ্যাঁ, তুমি তো অনেক বড় গুন্ডি। ইভা একটু কপট রাগ দেখিয়ে বলল। তাহলে তুমি আমার থেকে পালিয়ে যাও? নিলয় হেসে বলল। আমি পালাবো কেন? তোমার সঙ্গে থেকেই তো মজা বেশি। ইভা হঠাৎ করে নিলয়ের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল। তাহলে তুমি আমাকে ভয় পাও না, তাই না? না, তোমার এই গুন্ডি স্বভাবই তো আমার পছন্দের। ইভা একটু মুচকি হেসে বলল। তাহলে মনে রেখো, আমি তোমার এই কথাটা কখনো ভুলবো না। ইভা আর নিলয়ের সম্পর্কের এক নতুন মোড়। ইভা আর নিলয়ের এই খুনসুটিতে ভরা জীবন যতই এগোচ্ছে ততই তারা একে অপরের প্রতি আরও গভীরভাবে মগ্ন হচ্ছে। একদিন বিকেলের দিকে নিলয় ইভার কাছে এসে বলল। ইভা, আজকে তুমি কি জানো আমি কি ভেবেছি? ইভা মুচকি এসে বলল। তুমি সবসময়ই কিছু না কিছু ভাবো। এবার কি ভেবেছো? নিলয় মৃদু গম্ভীর হয়ে বলল। আমি ভেবেছি আমরা যেন একে অপরের জীবনে সব সময় এমনই থাকি। আমাদের মধ্যে কখনো কোনো দূরত্ব যেন না আসে। ইভা একটু চুপ হয়ে রইল, তারপর বলল। আমরা তো সবসময়ই একে অপরের পাশে থাকবো, তাই না? নিলয় তার দিকে তাকিয়ে বলল। হ্যাঁ ইভা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। ইভা একটু আবেগে আপ্লুত হয়ে বলল। আমি জানি নিলয়, আমি তোমাকে খুব ভালোবাসি। নিলয় মৃদু হাসলো, তারপর ইভার হাতটা শক্ত করে ধরল। নিলয় আর ইভার এই সম্পর্ক যেন প্রতিনিয়ত নতুন নতুন রূপ নিয়ে তাদের জীবনকে আরও সুন্দর করে তুলছে। নিলয় আর ইভার জীবন ভালোবাসা, দুষ্টুমি আর খুনসুটির মেলবন্ধনে এতটাই ভরে উঠেছে যে তাদের দিনগুলো একের পর এক নতুন রঙে রাঙিয়ে যাচ্ছে। প্রতিদিনই যেন নতুন কোনো মজার ঘটনা ঘটে, আর এই ঘটনাই তাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়ে ওঠে। এক মজার রাত, সারপ্রাইজ পরিকল্পনা। নিলয় ঠিক করলো এবার ইভার জন্য একটা বিশেষ
সারপ্রাইজ দেবে। এবার সারাদিন নানা রকম দুষ্টামি করে নিলয়কে চমকে দেয়, তাই এবার পাল্টা কিছু করতে হবে। নিলয় ইভার জিনিসগুলো নিয়ে একটা সারপ্রাইজ প্ল্যান সাজালো। রাতে খাবার শেষে ইভা টিভি দেখছিল আর নিলয় চুপচাপ ঘরের মধ্যে কিছু একটা করছিল। ইভা হঠাৎ লক্ষ্য করলো নিলয় খুব ব্যস্ত, কিন্তু কী নিয়ে ব্যস্ত সেটা বুঝতে পারছে না। ইভা বলল। নিলয় তুমি কি করছো? নিলয় হেসে বলল। তুমি চিন্তা করো না, কিছুক্ষণ পরেই জানতে পারবে। ইভা একটু রাগী গলায় বলল। আমাকে বলছো না কেন? নিলয় হাসি দিয়ে বলল। এটা তোমার জন্য একটা বিশেষ কিছু। ইভা আরও কৌতূহলী হয়ে উঠল। সে ভাবছে নিলয় আবার কি করছে। কিছুক্ষণ পর নিলয় ইভার কাছে এসে বলল। চলো, তোমার চোখ বন্ধ করো। ইভা অবাক হয়ে বলল। কেন? নিলয় একটু রহস্যময় গলায় বলল। আমি বলছি করো, পরে জানতে পারবে। ইভা খানিকটা অনিচ্ছা নিয়ে চোখ বন্ধ করলো। নিলয় ধীরে ধীরে তাকে ঘরের আরেক পাশে নিয়ে গেল। নিলয় বলল। এখন চোখ খুলো। ইভা চোখ খুলে বিস্ময়ে চমকে উঠল। ঘরের এক কোণে সুন্দর করে সাজানো একটা টেবিল, যেখানে রাখা তার প্রিয় সব খাবার, আর টেবিলের উপরে ছোট্ট একটা বাক্স। ইভা মুগ্ধ হয়ে পড়ল। এটা কি নিলয়? নিলয় মৃদু হেসে বলল। তোমার জন্য একটা ছোট্ট উপহার। ইভা বাক্সটা খুলতেই চমকে উঠল। সেখানে একটা সুন্দর গলার চেন ছিল, যার মধ্যে ছোট্ট একটা হৃদয় ঝুলছিল। ইভা আবেগে ভরা কণ্ঠে বলল। তুমি কিভাবে জানলে আমি এটা চাইছিলাম? নিলয় মৃদু হাসল এবং বলল। আমি তোমাকে তো ভালো করেই জানি, তুমি কিছু না বললেও আমি বুঝতে পারি। ইভা চেনটা হাতে নিয়ে মৃদু হেসে বলল। তুমি সব সময় এমন সারপ্রাইজ দাও আর আমি ভাবি কিভাবে পাল্টা কিছু করব। নিলয় হাসি দিয়ে বলল। পাল্টা কিছু করতে চাইলে আরও একটা সারপ্রাইজ দিতে হবে। ইভা সহজে কিছু ছেড়ে দেওয়ার মানুষ নয়। নিলয় তাকে এই সুন্দর সারপ্রাইজ দিয়ে খুশি করলো। ইভা এবার একটা দুষ্টামি করার পরিকল্পনা করে ফেল। একদিন সকালে নিলয় ঘুম থেকে উঠেই দেখল ঘরে কোথাও ইভা নেই। নিলয় ভাবলো হয়তো বাইরে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো তার প্রিয় ফোনটা কোথাও নেই। সে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু ফোনটা খুঁজে পেল না। নিলয় রেগে গিয়ে বলল। ইভা তুমি কোথায়? ইভা তখন হাসি চেপে বাইরে থেকে এসে বলল। আমি এখানে। নিলয় জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল। তুমি কি আমার ফোন দেখেছো? ইভা একটু নাটকীয়ভাবে বলল। ফোন? সেটা তো আমি নিয়ে নিয়েছি। নিলয় অবাক হয়ে বলল। কি, তুমি আমার ফোন নিয়েছো কেন? ইভা মুচকি এসে বলল। তুমি তো আমাকে সারপ্রাইজ দিলে, এবার পাল্টা কিছু আমারও করতে হবে। নিলয় একটু বিরক্তি গলায় বলল। ফোনটা ফেরত দাও। ইভা হাসতে হাসতে বলল। না, আজ তোমার ফোন আমিই ব্যবহার করব। নিলয় কিছুক্ষণ চুপচাপ রইল। সে জানতো ইভার দুষ্টামি এখানেই থামবে না। নিলয়ের পাল্টা চাল। নিলয় তার দুষ্টামিতে অভ্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু এবার সে কিছু পাল্টা করার জন্য তৈরি। একদিন সকালে ইভা ঘুম থেকে উঠল এবং নিলয়কে কোথাও দেখতে পেল না। সে ভাবল নিলয় হয়তো বাইরে গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে সে খেয়াল করলো তার প্রিয় কফির মগটা কোথাও নেই। ইভা রেগে গিয়ে চিৎকার করলো। নিলয় তুমি কোথায়? নিলয় পাশের ঘর থেকে মুচকি হেসে বলল। আমি এখানে। ইভা রাগী গলায় বলল। তুমি কি আমার কফি মগ নিয়েছো? নিলয় হেসে বলল। হ্যাঁ, কফি মগ তো আমার কাছে। ইভা চিৎকার করে বলল। তুমি এটা কি করছো? নিলয় মৃদু গম্ভীর হয়ে বলল। তুমি আমার ফোন নিলে, আমি তোমার কফি মগ নিলাম। ইভা অবাক হয়ে বলল। তুমি আমাকে পাগল করে ছাড়বে। নিলয় হাসি দিয়ে বলল। না, তুমি আমাকে প্রথমে পাগল করেছো। প্রেমের নতুন অধ্যায়। এভাবে খুনসুটি, ভালোবাসা আর দুষ্টামিতে ভরা নিলয় আর ইভার প্রতিদিনের জীবনটা যেন এক মিষ্টি যুদ্ধে পরিণত হয়েছে। দুজনেই দুজনকে সারপ্রাইজ দিতে ভালোবাসে, কিন্তু তাদের এই সারপ্রাইজের প্রতিযোগিতা আরও মজার, আরও মধুর হয়ে ওঠে। একদিন নিলয় ইভার পাশে বসে তাকে বলল। ইভা, আমাদের জীবনটা আসলে খুব মজার হয়ে উঠেছে, তাই না? ইভা মুচকি হেসে বলল। হ্যাঁ, তুমি তো সব সময় আমার সাথে মজাই করো। নিলয় মৃদু গম্ভীর হয়ে বলল। আমি মজা করি কারণ তোমার দুষ্টমি আমাকে আরও বেশি ভালোবাসতে শেখায়। ইভা হেসে বলল। তাহলে তোমার আরো ভালোবাসা পাওয়ার জন্য আমাকে আরো বেশি দুষ্টুমি করতে হবে। নিলয় হাসতে হাসতে বলল। তুমি যাই করো, আমার তোমার প্রতি এই ভালোবাসা কখনো কমাবো না। এই কথাগুলো শুনে ইভা আরও বেশি নিলয়ের প্রতি মুগ্ধ হয়ে গেল। নিলয় আর ইভার ভালোবাসা যে এক গভীর মধুর বন্ধনে পরিণত হয়েছে, সেটা তাদের প্রতিদিনের জীবন যাপনের প্রতিটি
ক্ষণেই প্রমাণিত হচ্ছে। নিলয় ইভার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়ার পর ইভা বেশ রেগেছিল, কিন্তু সে জানতো নিলয় এমনই। তার এই ছোটোখাটো দুষ্টামিগুলো ইভার মনের ভেতর গোপনে পছন্দ করত, কারণ এতে তাদের সম্পর্কটা আরও মজার আর মধুর হয়ে উঠছিল। নিলয়ের দুষ্টামি শুরু হয় যখন সে ইভাকে ছোটোখাটো বিষয়ে জ্বালাতন করে। নিলয় ইভাকে টিজ করে কেবল তার প্রতিক্রিয়াগুলো দেখার জন্য। একদিন নিলয় প্ল্যান করলো ইভাকে আরও এক ধাপ বেশি জ্বালাতন করতে হবে। সকালে ইভা ঘুম থেকে উঠল, সে দেখতে পেল তার প্রিয় সানগ্লাসটাও উধাও। তাড়াতাড়ি নিলয়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমার সানগ্লাসটা নিয়েছো? মুচকে এসে বলল। হ্যাঁ, আজ আমার দিন, তুমি কোনো কিছু পাবার আশা করো না। ইভা বিরক্তি নিয়ে বলল। তুমি সারাক্ষণ এভাবে করবে না। নিলয় ঠাট্টা সুরে বলল। আচ্ছা দেখো তো তুমি কি করতে পারো। ইভা তখন ভাবল এবার পাল্টা কিছু না করলেও চলবে না। সে কিছুক্ষণ চুপচাপ রইল নিলয়ের দৃষ্টি আকর্ষণ না করার জন্য। কিছুক্ষণ পর ইভা গোপনে নিলয়ের প্রিয় রিস্ট ওয়াচটা তুলে নিল এবং নিলয় সেটা খেয়াল করলো না। নিলয় যখন তার ঘড়ির জন্য হাত বাড়ালো তখনই বুঝতে পারলো যে তার ঘড়িটাও নেই। ইভা তখন তাকে খুশি মুখে তাকিয়ে পড়ল। এবার বুঝলে আমি কি করতে পারি? নিলয় চমকে গিয়ে পড়ল। তুমি এটা করেছো? আমার প্রিয় রিস্ট ওয়াচ কোথায়? ইভা ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে বলল। এটা তো আমার পাল্টা চাল। নিলয় কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা, এবার আমি বুঝলাম তুমি খেলাটা ভালোই শিখেছো। এভাবেই তারা একে অপরকে নিয়ে দুষ্টামি করতে করতে তাদের প্রতিদিনের জীবনটা এক মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে কাটাচ্ছিল। নিলয় আর এভার এই সম্পর্কটা শুধু দুষ্টামিতে নয়, ভালোবাসা, কেয়ার আর বন্ধুত্বেরও গড়া। একদিন নিলয় খুব সিরিয়াস মুখ করে ইভাকে বলল। ইভা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ইভা একটু চিন্তিত মুখে বলল। কি কথা? কিছু হয়েছে নাকি? নিলয় হেসে বলল। না, কিছু হয়নি, আমি শুধু বলতে চাই তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ইভা কিছুটা অবাক হয়ে বলল। তুমি তো সবসময়ই মজা করো, আজ হঠাৎ এত সিরিয়াস কেন? নিলয় শান্তভাবে বলল। কারণ আমি চাই তুমি জানো আমার জীবনের সব কিছু তুমি। আমি তোমার সঙ্গে এই মজাগুলো করতে ভালোবাসি, কিন্তু আমি সত্যি সত্যি তোমার জন্য সিরিয়াস। ইভা মৃদু হাসলো, তারপর বলল। আমি জানি নিলয়, তুমি সবসময় আমার জন্যই আছো, আর আমিও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। নিলয় হাসি দিয়ে বলল। তাহলে আমরা সব সময় এভাবেই থাকবো, ঠিক তো? হ্যাঁ, সব সময়। তাদের এই কথাগুলো তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলল। নিলয় আর ইভার জীবন এখন বেশ আনন্দমুখর। তাদের প্রতিদিনের খুনসুটি, হাসি, মজা আর ভালোবাসা যেন জীবনের সব দুশ্চিন্তাকে দূরে সরিয়ে রাখে। নিলয়ের প্রতিটি দুষ্টামিতে ইভার মুখে হাসি ফুটে ওঠে, আর ইভার ছোট ছোট প্রতিক্রিয়ায় নিলয় যেন আরও বেশি মজা পায়। একদিন ইভা সকালে ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু তার নোটবুকটা খুঁজে পাচ্ছিল না। বাসে তোলপাড় করে ফেলেও যখন কিছু খুঁজে পেল না, তখন বুঝতে পারলো এটা নিশ্চয়ই নিলয়ের কোনো কাজ। নিলয় এই ধরনের ছোট দুষ্টামির জন্য বেশ পরিচিত। নিলয়, আবার আমার নোটবুক নিয়েছো? নিলয় হেসে বলল। নোটবুকের কথা বলছো? একটু ভালো মতো খুঁজে দেখো, আমি কোথায় রেখেছি সেটা বলবো না। ইভা কিছুটা বিরক্তি মুখে বলল। তুমি কি জানো না আজ আমার একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে? নিলয় তখন আরও মজা পেয়ে বলল। ও, প্রেজেন্টেশন বলছো? আমি ভাবলাম আজ কোনো পরীক্ষা নেই, তাই একটু মজা করে নিলাম। ইভা তার দিকে চোখ বড় করে তাকালো, কিন্তু কিছু বলল না। সে জানতো নিলয় আসলেই কিছু না কিছু করে তাকে মজা দেখাতে ভালোবাসে। কিছুক্ষণ পর নিলয় হেসে ইভার নোটবুকটা হাতে তুলে ধরে বলল। এই নাও তোমার নোটবুক, তোমার প্রেজেন্টেশনের জন্য শুভকামনা। ইভা হাসি দিয়ে বলল। তুমি এমন করো কেন? আমি জানি তুমি আমাকে সাহায্য করতেই চাইছো, কিন্তু এভাবে দুষ্টুমি না করলেও পারতে। তোমার মুখে হাসি দেখতে আমার খুব ভালো লাগে, আর আমি জানি তুমি রাখলেও বেশিক্ষণ রাখতে পারবে না। ইভা আবারও হেসে দিল। তার মনে হচ্ছিল নিলয় আসলে একটা দুষ্টু ছেলে, কিন্তু তার এই দুষ্টমিগুলোই তো তাদের সম্পর্কটাকে বিশেষ করে তুলেছে। সেদিন প্রেজেন্টেশনের পর ইভা খুব ক্লান্ত হয়ে বাসে ফিরল। নিলয় তখন ইভাকে জিজ্ঞেস করলো। প্রেজেন্টেশন কেমন হলো? ইভা একটু মিলান হাসি দিয়ে বলল। ভালো হয়েছে, তবে আজ অনেক টেনশন ছিল। নিলয় তার দিকে তাকিয়ে মিষ্টি করে বলল। তুমি তো সবসময় সব কিছু ভালোভাবে করো, টেনশন করে লাভ নেই। ইভা হাসলো,
আর বলল। তুমি আমাকে নিয়ে এত কনফিডেন্ট কেন? নিলয় একটু গম্ভীর হয়ে বলল। কারণ আমি তোমাকে বিশ্বাস করি, তুমি অনেক বেশি প্রতিভাবান। এবার মনে হলো এই কথাগুলো তার ভেতরের সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছে। সে অনুভব করলো নিলয় কেবল দুষ্টামিতে নয়, তার জীবনের সবচেয়ে বড় সমর্থনও। নিলয়কে সে যতই চিনতে থাকে ততই তার প্রতি ভালোবাসা আরও গভীর হয়। কিছুক্ষণ পর নিলয় হঠাৎ বলল। আজ রাতের খাবার আমি বানাচ্ছি, তুমি একটু রেস্ট নাও। ইভা অবাক হয়ে বলল। তুমি রান্না করবে? এটা তো একেবারেই নতুন ব্যাপার। নিলয় হাসলো, তারপর বলল। আমি নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসি, তুমি শুধু দেখো। ইভা মজা পেয়ে বসে থাকলো, আর নিলয় রান্নাঘরে ঢুকে যা যা রান্না করার চেষ্টায় ব্যর্থ হয়ে গেল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার হাস্যকর কাণ্ড দেখে ইভা হেসে ফেলল। তুমি কি নিশ্চিত তুমি রান্না করতে পারবে? নিলয় মাথা চুলকে বলল। ইভা একটু চেষ্টা করতে হবে বোধহয়। দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করি। এভাবেই তারা দুজন মিলে রান্নাঘরে একসঙ্গে কাজ শুরু করলো। রান্নাটা হোক বা না হোক, তাদের এই মুহূর্তগুলো ছিল ভালোবাসায় ভরা। নিলয় আর ইভার রান্নার মজা চলছিল বেশ ভালোই। যখন ইভা মশলাগুলো একের পর এক যোগ করছিল, তখন নিলয় পেছনে দাঁড়িয়ে মজা করছিল। সে কিছুক্ষণ পরপর মশলা নিয়ে এমনভাবে তাকাচ্ছিল যেন কোনো নতুন কিছু আবিষ্কার করতে যাচ্ছি। নিলয় মশলার বোতল হাতে নিয়ে বলল। ইভা, এই জিনিসটা আসলে খাওয়ার মতো কি করে হয় বলো তো? দেখতে তো মনে হচ্ছে যেন এটা দিয়ে কোনো কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট করা যায়। ইভা হেসে বলল। তুমি যদি রান্নার কেমিস্ট্রি বুঝতে তাহলে এত প্রশ্ন করতে না, আর রান্নাটা ভালোও হতো। নিলয় তার দিকে চোখ টিপে বলল। তবে আমি কেমিস্ট্রিতে বেশ ভালো, জানোই তো। ইভা আবারও হেসে ফেলল। নিলয়ের কথা শুনে মনে হচ্ছিল সে যেন রান্নার ব্যাপারে কোনো গবেষক হয়ে উঠেছে। দুজনের এই দুষ্টু মিষ্টি খুনসুটি আর হাসি ঠাট্টার মাঝে রান্না চলছিল। রান্না শেষে ইভা প্লেটগুলো সাজিয়ে টেবিলে রাখতে গেল, আর নিলয় পেছন থেকে তার হাত ধরে বলল। আমরা আজ একসঙ্গে বসে খাবো, আর আমি আজ তোমাকে খাওয়াবো। ইভা হেসে বলল। তুমি তো আজ বেশ রোমান্টিক হয়ে গেছো। ঠিক আছে, দেখি কিভাবে খাওয়াও। নিলয় হাসি মুখে ইভাকে টেবিলে বসিয়ে দিল। সে নিজের যত্ন করে ইভাকে খাওয়াতে লাগলো। যদিও তার খাবার পরিবেশন করার স্টাইল কিছুটা মজার ছিল। ইভা খেয়াল করলো নিলয় প্রায় সব খাবারই মিশে একসঙ্গে পরিবেশন করেছে। কিছুটা হাসি চেপে বলল। তুমি খাবারের স্বাদ নষ্ট করে দিচ্ছ নিলয়। নিলয় মজা করে বলল। আমি চাই আমাদের জীবনের সব স্বাদ একসঙ্গে মিশে যাক, ঠিক এই খাবারের মতো। ইভা মুচকি হেসে বলল। তোমার সব কথাই এত গভীর হয় কেন? নিলয় একটু গম্ভীর সুরে বলল। কারণ আমি চাই আমাদের সম্পর্ক এমন গভীর হোক, আমরা যতই মজা করি না কেন, আমি তোমার জন্য সবসময় সিরিয়াস। এবার এই কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ হয়ে গেল। নিলয়ের মাঝে এই গভীরতা সবসময় তার মনকে ছুঁয়ে যায়। যদিও সে নিলয় দুষ্টামি আর খুনসুটি দেখে মনে করে যে নিলয় সবসময় হাসি মজার মাঝেই ডুবে থাকে, কিন্তু যখনই এমন গভীর কিছু বলে এভা বুঝতে পারে তার ভালোবাসা কতটা শক্তিশালী। কিছুক্ষণ পর এভা নীরবতা ভেঙে পড়ল। তুমি তো জানো আমিও তোমার মতোই সব কিছুকে সিরিয়াসভাবে নেই। তবে আমি চাই আমাদের মজাগুলো সব সময় থাকুক, কারণ এই মজাগুলোর মাঝেই তো আমাদের জীবনটা আরো সুন্দর হয়ে ওঠে। নিলয় মৃদু হেসে বলল। ঠিক বলেছ ইভা, আমাদের এই মজাগুলো না থাকলে জীবনটা কেমন বোরিং হয়ে যেত। এরপর দুজনে খাবার শেষ করলো, আর টেবিলের কাজ শেষ করে নিলয় ইভাকে নিয়ে বসার ঘরে গিয়ে বসলো। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর নিলয় হঠাৎ বলল। ইভা, আজ রাতে আমরা একটু বাইরে হাঁটতে বের হব, কেমন? রাতে হাঁটতে বের হবে? এটা তো তোমার আইডিয়া নয়। তুমি কি আজ বিশেষ কিছু প্ল্যান করেছো? তুমি তো সবসময় আমার প্ল্যান ধরে ফেলো। ঠিক আছে, কিছুটা বিশেষ হতেই পারে। ইভা কিছুটা উত্তেজিত হয়ে পড়ল। কি সেটা আগে বলো। নিলয় মাথা নেড়ে বলল। না, আগে হাঁটতে বেরোই, তারপর বলবো। ইভা ভাবল নিলয়ের এই রহস্যটা তাকে আরও কৌতূহলী করে তুলেছে, তাই সে রাজি হয়ে নিলয়ের সঙ্গে বাইরে বের হলো। রাস্তায় নিলয় আর ইভা হাতে হাত রেখে হাঁটতে লাগলো। রাতের বাতাসে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছিল, আর চারপাশের পরিবেশও ছিল খুবই স্নিগ্ধ। নিলয় ধীরে ধীরে বলল। ইভা, তুমি কি কখনো ভেবেছো আমাদের সম্পর্কটা কতটা বদলেছে?
শুরুতে আমরা ছিলাম স্রেফ বন্ধু, আর আজ আমরা ইভা তার কথা কেটে বলল। আজ আমরা একে অপরের জীবনের সবচেয়ে কাছের মানুষ। নিলয় হাসি দিয়ে বলল। হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু আমি মনে করি আমরা আরও অনেক পথ পাড়ি দেওয়ার অপেক্ষায় আছি। ইভা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল। তুমি কি ভবিষ্যৎ নিয়ে ভাবছো? নিলয় একটু গম্ভীর মুখে বলল। হ্যাঁ, আমি সব সময়ই আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি। আমি চাই আমরা একসঙ্গে থাকি, সব সময় একে অপরকে ভালোবাসি, আর আমাদের জীবনটা একসঙ্গে কাটাই। ইভার চোখে তখন পানি এসে গেল। সে অনুভব করলো নিলয় শুধু মজা করার মানুষ নয়, সে অনেক বেশি গভীরভাবে ভাবতে জানে। নিলয় আর ইভার হাঁটা চলছিল রাতের নীরব রাস্তায়। চারপাশে শুধু রাস্তা লাইট আর নীল আকাশের নিচে এক টুকরো স্নিগ্ধতা যেন পুরো পরিবেশটাকে ঘিরে রেখেছে। ইভার মনে হচ্ছিল আজকের এই মুহূর্তগুলো একেবারে আলাদা, যেন জীবনের প্রতিটি সুখের মুহূর্তে একসঙ্গে মিশে গিয়েছে, তাকে ঘিরে ফেলেছে। নিলয় তখনও ইভার হাত শক্ত করে ধরেছিল, যেন সে কোনোভাবে ইভাকে ছাড়তে চাইছে না। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর ইভা বলল। নিলয়, তুমি সব সময় এভাবে চুপ করে থাকো কেন? মনে হয় কিছু বলতে চাও কিন্তু বলো না। নিলয় একটু হাসি দিয়ে বলল। আমি তো সবসময় তোমাকে বলি, তবে আজকের এই রাতটা, আজকের এই পরিবেশটা এমন যে মনে হচ্ছে অনেক কিছু বলা যায়, কিন্তু কিছু না বলেও সব বলা হয়ে যায়। ইভা নীলয়ের কথায় মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে পড়ল। নীলয় এবার সত্যি সত্যি হেসে ফেলল। তুমি এত গভীর কথা বলো কেন? আমি তো ভাবছিলাম তুমি হয়তো আবার কোনো দুষ্টুমি করার প্ল্যান করছো। দুষ্টুমি তো আমার রক্তে মিশে আছে, সেটা তো কখনো ছেড়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, আজকে আসলেই কোনো দুষ্টুমি নয়। ইভা মৃদু হেসে তার দিকে তাকিয়ে বলল। তাহলে আজকে বিশেষ কি প্ল্যান করেছো? আমি জানি তোমার কোনো চমক থাকবেই। নীলয় হঠাৎ থেমে গিয়ে ইভার হাতটা দু হাতে ধরে বলল। ইভা, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। ইভা অবাক হয়ে বলল। প্রশ্ন? কি প্রশ্ন? নীলয় একটু থেমে গম্ভীরভাবে বলল। তুমি কি কখনো ভেবেছো আমাদের সম্পর্কটা কতটা বিশেষ? মানে, আমরা তো বন্ধুত্ব দিয়ে শুরু করেছিলাম, তারপর এতগুলো মুহূর্ত কাটিয়ে একসঙ্গে এসেছি। তুমি কি কখনো আমাদের ভবিষ্যৎ নিয়ে ভেবেছো? এবার চোখে একটু অস্বস্তি ফুটে উঠল। সে আসলে নীলয়ের প্রশ্নটায় এভাবে আসবে আশা করেনি। ভবিষ্যৎ মানে? আমি তো কখনো সেটা ভাবিনি। তবে আমরা তো ভালোই আছি, তাই না? নীলয় একটু মুচকি হেসে বলল। হ্যাঁ, ভালো তো আছি, তবে আমি আরও কিছু ভাবি। আমি ভাবি আমাদের ভবিষ্যৎটা কতটা সুন্দর হতে পারে যদি আমরা সব সময় একসঙ্গে থাকি। ইভা একটু অবাক হয়ে বলল। তুমি কি বলতে চাচ্ছ যে? নীলয় তার কথার মাঝখানে ইভাকে থামিয়ে বলল। হ্যাঁ, আমি ঠিক সেটাই বলতে চাইছি। ইভা, আমি চাই আমরা একসঙ্গে থাকি সব সময়। আমি চাই তুমি আমার পাশে থেকো আমার জীবনের প্রতিটা মুহূর্তে। এবার মুখটা হঠাৎ থমকে গেল। সে এভাবে নিলয়ের থেকে এতটা গভীর কিছু শোনার জন্য একদম প্রস্তুত ছিল না। তার মনে হচ্ছিল নিলয় হয়তো শুধু দুষ্টামিতে মেতে থাকতে ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে তার চোখে যে গভীর ভালোবাসার ছাপ ফুটে উঠেছে সেটা একদমই আলাদা। নিলয়, আমি জানি না কি বলবো। এটা এত হঠাৎ করে আমি তো ভাবতেই পারিনি। নিলয় তার হাতে হাত রেখে বলল। তোমার কিছু বলতে হবে না, শুধু এইটুকু বলো, তুমি কি আমাকে সবসময় পাশে চাও? আমরা কি একসঙ্গে আমাদের জীবনটা ভাগ করে নিতে পারি? এবার কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছিল তার নিজের অনুভূতিগুলো এমনই, কিন্তু সে কখনো সেভাবে প্রকাশ করতে পারেনি। নিলয়, আমি সবসময়ই চেয়েছি তুমি আমার পাশে থাকো। আমি তো কখনো বুঝতে পারিনি তুমি এভাবে ভাবছো। নিলয় মৃদু হাসি দিয়ে বলল। আমি তো সবসময়ই এটা ভেবেছি, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। আজ এই রাত, এই পরিবেশ, মনে হলো আজ না বললে আর কখনো বলবো না। এবার তার চোখ মুছে পড়ল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি ভাবতাম আমাদের সম্পর্কটা হয়তো শুধু বন্ধুত্বেই থাকবে। নিলয় হাসি দিয়ে বলল। আমাদের সম্পর্ক শুধু বন্ধুত্বে থাকতে পারে না, আমরা একে অপরকে ভালোবাসি, আর সেই ভালোবাসার মাঝেই তো আমাদের জীবনের আসল মানে খুঁজে পেয়েছি। এবার নিলয়ের দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করলো।
তার মনে হচ্ছিল জীবনের সব কিছু এক মুহূর্তে যেন সম্পূর্ণ হয়ে গেছে। নিলয় আস্তে করে বলল। তাহলে তুমি রাজি? ইভা আলিঙ্গনের মধ্যেই বলল। হ্যাঁ নিলয়, আমি রাজি। এভাবেই তারা দুজনের জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলো, যেখানে ভালোবাসা আর বিশ্বাস একে অপরের সঙ্গে মিশে গিয়েছিল। নিলয় আর ইভার আলিঙ্গনের পর কিছুক্ষণ এভাবেই কাটলো, যেন পুরো পৃথিবীটা থমকে গেছে। চারপাশে নীরবতা আর ঠান্ডা বাতাস তাদের মনে এক অদ্ভুত শিহরণ এনে দিচ্ছিল। আলিঙ্গন শেষে নিলয় ইভার চোখের দিকে তাকিয়ে বলল। তুমি জানো ইভা, আমি তোমার সঙ্গে যতবারই থেকেছি ততবারই মনে হয়েছে জীবনের প্রতিটা মুহূর্ত যেন তোমার সঙ্গেই কাটাতে চাই। ইভা একটু মৃদু হাসি দিয়ে বলল। তুমি এত সুন্দর করে কথা বলতে পারো কিভাবে? আমার তো মনে হয় তোমার সঙ্গে প্রতিদিন কথা বলেই আমি জীবনের সব সুখ পেয়ে গেছি। নিলয় তার হাত ধরে বলল। সুখটা তো আসলেই তুমি, আমার জীবনের সব কিছু তুমি। আমি জানি না তোমাকে ছাড়া কেমন হতো আমার দিনগুলো। তুমি পাশে না থাকলে হয়তো আমি এখন একেবারেই অন্যরকম একটা মানুষ হতাম। ইভা চোখ মুছে বলল। নিলয়, তুমি তো জানো না আমিও তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসি। আমি হয়তো কখনো তোমাকে সেটা সেভাবে বলিনি, কিন্তু প্রতিদিনই তোমার কথা ভাবি। নিলয় মৃদু হেসে বলল। তোমার ভাবনাগুলো শুনতে পেয়ে ভালো লাগছে, তবে আমি চাই তুমি সবসময় আমাকে সরাসরি বলো, যেভাবে আমি তোমাকে বলি। আমাদের মধ্যে কোনো লুকোচুরি থাকবে না। ইভা এবার গভীরভাবে নিলয়ের দিকে তাকিয়ে বলল। আমি তো কখনো লুকাতে চাইনি, শুধু ভেবেছিলাম তুমি হয়তো কখনো আমাকে সেইভাবে দেখবে না। নিলয় হেসে বলল। তুমি কি সত্যি এটা ভেবেছিলে? আমি তো প্রথম থেকেই তোমাকে আলাদা করে দেখেছি। তোমার সেই শুরুর দিনের মিষ্টি হাসিটাই আমাকে প্রথমে মুগ্ধ করেছিল। ইভা এবার একটু লজ্জা পেয়ে বলল। তুমি কি মনে করো আমি তখন তোমার দিকে খুব বেশি তাকাতাম? নিলয় হাসতে হাসতে বলল। হ্যাঁ, প্রথমে একটু অবাক হয়েছিলাম। তুমি এত সুন্দর করে তাকাতে যে আমার মনে হতো তুমি আমার ভেতর কিছু খুঁজে পেতে চাইছো। ইভা একটু লজ্জে পড়ে বলল। আমি তো আসলে তোমার দুষ্টুমি আর বুদ্ধির জন্যই তোমার দিকে তাকাতাম। তুমি আমাকে অনেকটা আলাদা মনে হতেই বাধ্য করেছিলে। নিলয় এবার ইভার হাতটা আরো শক্ত করে ধরে বলল। তুমি যে আমার দিকে তাকিয়েছো সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তোমার চোখে আমি যা দেখেছি তা আমাকে বদলে দিয়েছে। আমি তোমার জন্যই নিজেকে বদলাতে শিখেছি। ইভা একটু মৃদু হাসলো। এই ভালোবাসায় তার মনটা একেবারে ভরে উঠছিল। নিলয়ের মুখের প্রতিটি কথা যেন তার মনের ভেতরে একদম গভীরে গেঁথে যাচ্ছিল। নিলয়, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু জীবনের অনেক বাস্তবতা আছে। আমরা কি সবকিছু সামলাতে পারবো? নিলয় গভীরভাবে ইভার দিকে তাকিয়ে বলল। ইভা, জীবন সবসময় কঠিন, কিন্তু একসঙ্গে থাকলে আমরা সব কিছুই পারবো। আমরা যদি একে অপরকে বিশ্বাস করি তাহলে কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। ইভার মনে একটু দ্বিধা থাকলো, নিলয়ের এর দৃঢ় আত্মবিশ্বাস তাকে নতুন করে সাহস দিচ্ছিল। তুমি সত্যি এতটা আত্মবিশ্বাসী? আমি কখনো ভাবিনি তুমি এইভাবে ভাববে। নিলয় একটু মুচকি এসে বলল। আত্মবিশ্বাস তো তোমার থেকে পেয়েছি। তুমি না থাকলে হয়তো আমার মধ্যে এই আত্মবিশ্বাসটাও থাকতো না। এবার নিলয়ের কাছে এসে তার কাঁধে মাথা রাখলো। মনে হচ্ছিল আজকের এই রাতের প্রতিটা মুহূর্ত যেন তাদের জন্য একেবারে বিশেষভাবে সাজানো হয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে নিলয় বলল। ইভা, আমরা যদি জীবনের সব কিছু একসঙ্গে সামলাই তাহলে আমাদের সামনে যা কিছুই আসুক আমরা একসঙ্গেই সব কিছু পার করে যাব। ইভা মাথা উঁচু করে বলল। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি। আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমি তোমার সঙ্গে সবকিছু পার করতে চাই। নিলয় এবার ইভার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলল। তাহলে আমরা শুরু করি আমাদের জীবনের নতুন অধ্যায়। এই কথাই ইভা বলল। আমাদের নতুন জীবন, আমাদের ভালোবাসা। নিলয় আর ইভা তখন হাতে হাত ধরে নতুন দিনের অপেক্ষায় এগিয়ে চলো। তাদের সামনে ছিল জীবনের অনিশ্চিত পথ, কিন্তু তারা দুজন জানতো একে অপরকে পাশে নিয়ে তারা সব কিছু জয় করতে পারবে। নিলয় আর ইভার জীবনের ভালোবাসা যেন প্রতিদিন নতুন কোনো চমক নিয়ে আসে। তার এখন একে অপরকে ছাড়া একটি দিন কল্পনা করতে পারে না। রাতে সেই মুহূর্তের পর থেকে তাদের সম্পর্কের গভীরতা আরও বেড়ে গেছে, কিন্তু
সেই ভালোবাসার পরও জীবনের প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। নিলয় জানতো শুধুমাত্র ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা সম্ভব নয়। বাস্তব জীবনে নানা সমস্যার সমাধানের জন্য সাহস, বুদ্ধি আর দৃঢ় মানসিকতা দরকার। একদিন সকালে নিলয় কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল এলো। নিলয় ফোনটি রিসিভ করলো। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে একজন বলল, নিলয় খান, তুমি জানো না, কিন্তু তোমার জীবনে বড় বিপদ আসছে। তোমার আশেপাশে অনেক শত্রু ঘুরছে। তুমি যতই সতর্ক থাকো না কেন, তারা তোমার উপর আঘাত আনতে আসছে। তুমি কে? আমাকে এসব কেন বলছো? আমি কে সেটা গুরুত্বপূর্ণ না। তুমি যে সমস্যার মধ্যে পড়তে চলেছো সেটাই গুরুত্বপূর্ণ। তুমি সাবধান না হলে তোমার কাছের মানুষের ক্ষতি হতে পারে। বিশেষ করে ইভা আক্তারের জন্য বড় বিপদ আসছে। নিলয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইভা নাম শুনে তার মনে ভয় তোলো। সে ভাবতে লাগলো ইভাকে কেউ আঘাত করতে চাইছে, কিন্তু কে? তুমি কি বলতে চাইছো? ইভার কোনো ক্ষতি করবে এমন কেউ আসতে পারবে না। আমি আছি তার পাশে। তুমি যা ভাবছো তা ঠিক না নিলয়, তারা অনেক শক্তিশালী। তুমি একা তাদের থামাতে পারবে না। নিলয় ফোন কেটে দিল। তার মনে যেন অজানা শঙ্কায় ছায়া নেমে এলো। সে তাড়াতাড়ি ইভাকে ফোন করলো। হ্যালো নিলয়, কি হয়েছে? নিলয় কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ইভা, তুমি আজ কলেজে আসবে না? আমার মনে হয় কিছু একটা হতে যাচ্ছে। ইভা একটু অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? আমি এখনই সব বলতে পারছি না, শুধু এইটুকু বলছি, তুমি আজ বাইরে বের হবে না। আমি তোমার বাড়িতে আসছি। ইভা চিন্তিত হয়ে গেল। নিলয়ের এমন কথা সে আগে কখনো শোনেনি। নিলয়, তুমি ঠিক আছো তো? আমি ভয় পাচ্ছি। ভয় পেও না, আমি আছি। আমি সব কিছু সামলে নেব। শুধু তুমি বাড়িতেই থেকো, আর কোনো চিন্তা করো না। নিলয় ফোন কেটে দ্রুত ইভার বাড়ির দিকে রওনা দিল। তার মন তখন উত্তেজনায় ভরেছিল। সে জানতো না ঠিক কী হতে চলেছে, তবে সে ইভাকে কোনো বিপদে পড়তে দিতে চায়নি। পথে যেতে যেতে সে ভাবছিল, এই লোকগুলো কারা? কেন তারা ইভার উপর আঘাত হানতে চাইছে? নিলয় ইভাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিল, তবে তার মানসিক শক্তি তাকে সামলে রাখছিল। নিলয় ইভার বাড়ির সামনে পৌঁছে দরজায় ধাক্কা দিল। ইভা তাড়াতাড়ি দরজা খুলো। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। নিলয়, কি হয়েছে? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? নিলয় ইভার হাত ধরে বলল, ইভা, আমি জানি না ঠিক কী হতে যাচ্ছে, কিন্তু আমি নিশ্চিত কিছু একটা হতে চলেছে। তোমাকে এখন কিছুদিন আমার সঙ্গে থাকতে হবে। আমি নিশ্চিত হতে চাই তুমি নিরাপদে আছো। ইভা ভেতরে গিয়ে বসলো। সে কিছুক্ষণ নীরব থাকলো, তারপর বলল, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার জন্য চিন্তা করছো, আমি জানি। কিন্তু কিভাবে এত ভয় পাচ্ছো? তুমি তো সবসময় শক্ত ছিলে। নিলয় গভীরভাবে ইভার চোখের দিকে তাকিয়ে বলল, আমার কাছে তুমি সব কিছু। আমি তোমার জন্য কোনো ঝুঁকি নিতে পারবো না। তুমি যদি আমার জীবনে না থাকো, তাহলে আমি বেঁচে থাকবো কিভাবে? ইভা নিলয়ের কথাগুলো শুনে আবেগে ভেসে গেল। তুমি আমার জন্য এত ভাবো, আমি জানতাম না যে তুমি এইভাবে আমাকে রক্ষা করার চেষ্টা করবে। নিলয় হাত ধরে বলল, তুমি আমার জীবন ইভা। আমি সব কিছু করতে রাজি আছি, শুধু তোমাকে নিরাপদে রাখার জন্য। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে কিছু অচেনা লোকের কথা শোনা গেল। নিলয় দ্রুত জানালা দিয়ে বাইরে তাকালো। কিছু লোক এসে নিলয়ের দিকে ইশারা করে কথা বলছিল। নিলয় বুঝতে পারল এরা তার শত্রু। ইভা, তুমি এখনই ভেতরে গিয়ে লুকিয়ে পড়ো। আমি বাইরে গিয়ে দেখছি এরা কারা। নিলয়, তুমি কি ঠিক করবে? আমি ভয় পাচ্ছি। নিলয় এবার হাতটা শক্ত করে ধরে বলল, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে কিছু হতে দেব না। নিলয় বাইরে বেরিয়ে আসতে সেই লোকগুলো এগিয়ে এলো। তাদের একজন বলল, তুমি কি নিলয় খান? হ্যাঁ, আমি নিলয়। তোমরা কি চাও? তোমার মেয়েটিকে আমরা চাই। সে আমাদের অনেক বড় সমস্যায় ফেলে দিয়েছে। তাকে আমাদের হাতে তুলে দাও। নিলয়ের চোখ রাগে লাল হয়ে উঠল। তোমরা কখনোই ইভাকে পাবে না। আমি তাকে রক্ষা করব, যাই ঘটুক। অচেনা লোকগুলো হেসে বলল, তাহলে তুমি আমাদের পথে দাঁড়াচ্ছ? তুমি কি জানো আমরা কারা? নিলয় একটু মুচকি হেসে বলল, আমি জানি না তোমরা কারা, আর তা জানার দরকারও নেই। কিন্তু আমি জানি তোমরা ইভাকে কোনো ক্ষতি করতে পারবে না। অচেনা লোকগুলো এবার রেগে গেল। তাদের একজন বলল, তাহলে আমাদের বাধ্য হতে হবে। তুমি যদি আমাদের না শোনো,
তাহলে তুমি নিজেই বড় বিপদে পড়বে। নিলয় এবার সম্পূর্ণ দৃঢ় কণ্ঠে বলল, আমি কারো হুমকি মানি না। ইভা আমার সব কিছু, আর আমি তাকে রক্ষা করতে জানি। এরপর এক মুহূর্তে নিলয়ের হাত ফেটে গেল আঘাতের প্রস্তুতি দিতে। নিলয়ের চোখে তখন আগুনের ঝলক, যেটা শত্রুরা লক্ষ্য করলেই ভয় পেত। কিন্তু নিলয় ঠিকই জানতো তাকে এখন মাথা ঠান্ডা রাখতে হবে। সে প্রতিটি পদক্ষেপ হিসাব করে এগুচ্ছিল। এবার ভেতরে নিরাপদে আছে, এটাই তার জন্য সবচেয়ে বড় তৃপ্তি। শত্রুরা নিলয়কে ভয় দেখাতে চেষ্টা করছে, কিন্তু নিলয় ভালো করেই জানে সে তাদের সঙ্গে খেলা করবে, আর এই খেলা সে নিজেই জিতবে। অচেনা লোকগুলোর মধ্যে এক নেতা টাইপের লোক বলল, নিলয়, তোমার বুদ্ধির প্রশংসা করি, কিন্তু তুমি জানো না আমরা কতটা শক্তিশালী। ইভা ডাক্তারকে আমাদের হাতে তুলে না দিলে আমরা যখন যা ইচ্ছে তাই করতে পারি। নিলয় মৃদু হেসে বলল, তোমরা শক্তিশালী হতে পারো, কিন্তু একটা জিনিস বোঝার ভুল করেছো। ইভা আক্তার আমার, আর কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না। শক্তি আর মনের খেলার পার্থক্যটা এখন তোমরা দেখবে। নিলয় বুঝতে পারল সামনে একটি বড় কিছু ঘটতে চলেছে। তার মধ্যে উত্তেজনার সাথে সাথে ভয়ও ছিল, কিন্তু নিলয় কখনোই ভয়কে তার শক্তির পথে বাধা হতে দেয়নি। সে ফোন বের করে একটি মেসেজ পাঠালো তার বন্ধুরা যারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে, সবে দ্রুত এক জায়গায় একত্রিত হচ্ছি। নিলয়ের সাথে যারা কাজ করে তার গোপনে একটি গ্রুপের সদস্য, যা অন্য কারোর জানা নেই, তার সকলে নিলয়ের ডাকে সাড়া দিতে প্রস্তুত। নিলয় এরপর শত্রুদের দিকে তাকিয়ে চ্যালেঞ্জের কণ্ঠে বলল, তোমরা যদি এতটাই শক্তিশালী হও, তাহলে সাহস করে দেখাও তোমাদের শক্তি। আমি দেখতে চাই তোমাদের এই শক্তি আসলে কতটা ফাঁকা। অচেনা নেতা তার দলের লোকেদের দিকে তাকিয়ে সংকেত দিল। মুহূর্তের মধ্যে লোকগুলো আক্রমণের জন্য প্রস্তুত হয়ে গেল। নিলয় তাদের দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না, বরং সে শান্তভাবে তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসো, দেখি কার সাহস বেশি। লোকগুলো আক্রমণ শুরু করলো, আর নিলয় একের পর এক দক্ষতার সঙ্গে তাদেরকে আঘাতে প্রতিহত করতে লাগলো। সে যেন আগে থেকে প্রত্যেক আক্রমণের দিক বুঝতে পারছিল। তার পায়ের গতি, হাতের চাল, সব কিছু এত নিখুঁত যে শত্রুরা বুঝতেই পারছিল না তারা কখন হেরে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই শত্রুরা একে একে মাটিতে পড়ে গেল। নিলয় তখন সোজা দাঁড়িয়েছিল, তার শরীরে এক ফোঁটা ঘামও নেই। সে এবার শত্রুর নেতার দিকে তাকিয়ে বলল, তোমার মানুষগুলো তো বেশ দুর্বল দেখছি। এরা কি তোমার শক্তি? অচেনা নেতা অবাক হয়ে গেল। সে ভাবেনি নিলয় এতটা দক্ষ। তার মুখে হতাশার ছাপ স্পষ্ট হয়ে উঠল। নিলয়, তুমি যাই করো না কেন, ইভাকে আমরা ছাড়বই না। আমাদের উপর বড় মাফিয়া বস আছে, সে আমাদের অর্ডার দিয়েছে ইভা আক্তারকে আমাদের হাতে তুলে দিতে হবে, নয়তো তোমার সবাইকে শেষ করে দেওয়া হবে। নিলয় এবার একটু হেসে বলল, তোমাদের মাফিয়া বস যে যাই হোক আমি জানি না, কিন্তু একটা কথা ভালো করে মনে রেখো, আমি কখনোই ইভাকে কোনো বিপদে ফেলতে দেব না। আর তোমার মাফিয়া বস যদি আসে তাহলে তারও জন্য আমি প্রস্তুত আছি। অচেনা নেতা এবার রাগে ফেটে পড়ল। সে বুঝতে পারছিল নিলয়ের সঙ্গে পেরে ওঠা সহজ হবে না। তাহলে আমরা যা করার করব, এবার তুমি নিজেই ফলাফল দেখবে। বলে নেতা তার লোকেদের নিয়ে দ্রুত জায়গা ছেড়ে চলে গেল। নিলয় জানতো এই যুদ্ধ এখনও শেষ হয়নি, বড় কিছু অপেক্ষা করছে। কিন্তু সে চিন্তিত ছিল না। ইভা নিরাপদে আছে, আর সে নিশ্চিত যে তার বন্ধুরা দ্রুত এসে পড়বে। নিলয় দ্রুত ইভার বাড়ির ভেতরে ঢুকলো। ইভা তখনও ভয়ে কাঁপছিল, কিন্তু নিলয় তাকে দেখে মৃদু হেসে বলল, সব ঠিক আছে ইভা, আমি ঠিক আছি, তোমার কোনো ভয় নেই, আমরা একসঙ্গে সব সামলে নেব। ইভা নিলয়ের দিকে তাকিয়ে একটু হাসলো, কিন্তু তার চোখে এখনও আতঙ্কের ছাপ ছিল। সে বলল, তুমি কি সত্যিই ভাবো সব ঠিক হয়ে যাবে? তারা তো অনেক ভয়ঙ্কর, আমি ভয়ে কাঁপছি। নিলয় ইভার হাত ধরে বলল, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো ইভা, আমি তোমার জন্য সব কিছু করব, কেউ আমাদের আলাদা করতে পারবে না। ইভা নিলয়ের কথায় ভরসা পেয়ে তার পাশে বসলো। তারপর নিলয় বলল, আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আসছে, কিছুক্ষণ পর আমরা আরও সুরক্ষিত থাকব। তোমার বন্ধুরা, তারা কি আমাদের সাহায্য করতে পারবে? নিলয় মুচকি হেসে বলল, তারা শুধু বন্ধুই নয়, তারা এমন মানুষ যারা যে কোনো পরিস্থিতি সামলাতে পারে, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এর কিছুক্ষণ পর নিলয়ের ফোন বেজে উঠল। তার বন্ধু রায়হান কল করেছে। নিলয় ফোন রিসিভ করলো।
নিলয়, আমরা এসে গেছি। তুমি কোথায় আছো? ইভার বাড়িতে, এখানে চলে আসো। ঠিক আছে, আমরা আসছি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। নিলয় ফোন রেখে ইভার দিকে তাকিয়ে বলল। সব ঠিক হয়ে যাবে, শুধু অপেক্ষা করো। সময় যেন খুব ধীর গতিতে এগোচ্ছিল, কিন্তু নিলয় জানতো এই যুদ্ধ সে জিতবে, কারণ তার শক্তি ছিল ভালোবাসা। ইভার প্রতি তার অটুট ভালোবাসা, যা তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে সক্ষম। নিলয়ের মনে তখন শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, ইভাকে সুরক্ষিত রাখা। যেভাবেই হোক না কেন ইভাকে কোনো বিপদে ফেলতে দেওয়া যাবে না। সে জানে শত্রুরা হাল ছাড়বে না, তারা আবার ফিরে আসবে, হয়তো আরও শক্তি নিয়ে। কিন্তু নিলয়ের আত্মবিশ্বাস অটুট। সে জানে তার বন্ধুরা আসার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। ইভার দিকে তাকিয়ে নিলয় মৃদু হাসল। ইভা তখন একটু চিন্তিত, কিন্তু নিলয়ের ভরসা পেয়ে সে কিছুটা শান্ত হয়েছে। ইভা, তোমাকে আমি কথা দিচ্ছি, যে কোনো মূল্যে তোমাকে রক্ষা করব। ইভা তার চোখে মায়া নিয়ে নিলয়ের দিকে তাকালো, কিছু বলার চেষ্টা করলো, কিন্তু গলার স্বর কাঁপছে। নিলয়, যদি তাদের কথা সত্যি হয়, যদি তারা আরো বড় কোনো আক্রমণ চালায়? নিলয় মৃদু হেসে বলল। তারা আক্রমণ করলেও আমরা প্রস্তুত আছি। আমার দল একবার এসে গেলে তারা 1 ইঞ্চও এগোতে পারবে না। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শুনে গেল। নিলয় জানতো তার বন্ধুরা এসে গেছে। সে বাইরে যেতে যাচ্ছিল, কিন্তু ইভা হাত ধরে ফিসফিস করে বলল। নিলয়, আমার ভয় লাগছে। নিলয় এবার হাতটি শক্ত করে ধরল এবং বলল। তুমি ভরসা রাখো, ভয় পাওয়ার কিছু নেই, আমি সব কিছু দেখছি। নিলয় বাইরে গিয়ে দেখল তার বন্ধু রায়হান, সাকিব, তাওহিদ সবে এসে গেছে। প্রত্যেকের হাতেই অস্ত্র, তাদের মুখে দৃঢ়তার ছাপ। তারা জানে আজ একটা বড় কিছু ঘটতে চলেছে। রায়হান এগিয়ে এসে বলল। নিলয়, কি অবস্থা? শত্রুরা কি এখনো আশেপাশে আছে? ওরা চলে গেছে, কিন্তু বেশি দূরে নয়। কিছুক্ষণ আগে হুমকি দিয়ে গেছে। তবে আমি জানি ওরা আবার আসবে, আমাদের সতর্ক থাকতে হবে। ঠিক সাকিব তার পকেট থেকে একটা ম্যাপ বের করে দেখাতে দেখাতে বলল। এই এলাকাটা আমরা ভালো করে চিনি। ওরা যদি আবার আক্রমণ করে, আমরা কোন দিক দিয়ে ওদের ঘিরে ফেলবো সেটা আগে ঠিক করতে হবে। তাওহিদ মত দিল। নিলয় মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। সে জানতো এবার পরিস্থিতি সহজ হবে না। আছে, তাহলে প্ল্যানটা এরকম করি। রাইহান, তুই উত্তর দিক সামলাবে, সাকিব তুই দক্ষিণ, তাহিদ তুমি পশ্চিম দিক দেখে রাখো, আমি সামনে থাকবো। রায়ন কিছুক্ষণ ভাবলো, তারপর বলল। ওরা যদি ভেতরে ঢুকতে চায়, আমরা সহজে আটকাতে পারবো, কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে ওরা বাইরে থেকে মোকাবিলা করবে। ঠিক বলেছ, আমরা ওদের কোনো সুযোগ দেব না। প্ল্যান সেট হয়ে যাওয়ার পর সবাই নিজ নিজ জায়গায় চলে গেল। নিলয় এবার কাছে ফিরে গেল, তার হাতে একটা ছোট্ট পিস্তল তুলে দিয়ে বলল। ইভা, যদি কোনো বিপদ হয় এটা ব্যবহার করবে, কিন্তু চিন্তা করো না, তোমার কিছুই হবে না। ইভা ভয় একটু কেঁপে উঠল, কিন্তু তার মুখে সাহসের ছাপ ফুটে উঠল। সে বলল। আমি তোমার উপর বিশ্বাস রাখি নিলয়। নিলয় মৃদু হেসে বলল। তোমার জন্যই আমি সব করতে পারি। ইভা, শুধু পাশে থেকো। ঠিক তখনই রাহান একটা সংকেত দিল। দূরের শত্রুরা আবার জড়ো হচ্ছে, তাদের সংখ্যা আগের চেয়ে বেশি, হাতে ভারী অস্ত্র। নিলয় বুকটা ধক করে উঠল, কিন্তু মুখে কোনো ভাবান্তর নেই। সে জানে এবার একটা কঠিন লড়াই হবে। নিলয় তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল। এবার সবাই সাবধানে থেকো, এরা সহজে ছাড়বে না। আমরা এবার পুরো শক্তি দিয়ে আঘাত করব। শত্রুরা ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। তাদের নেতা আবার সামনে এসে দাঁড়ালো। এবার তার মুখে আগের মতো শীতল হুমকি নেই, বরং আগ্রাসী রূপ। নিলয়, এবার তোমাকে শেষ করে দিতে হবে। এভাকে তোমার হাত থেকে আর রাখবো না। নিলয় শান্তভাবে উত্তর দিল। তুমি যদি ইভাকে স্পর্শ করার চেষ্টা করো, তোমাদের কেউ বাঁচবে না। নেতা হেসে উঠল। আমরা তো তোমার কাছে এসেছি, দেখি কী করতে পারো। এক মুহূর্ত পরই লড়াই শুরু হয়ে গেল। শত্রুরা আক্রমণ চালালো, আর নিলয় তার দক্ষতার সাথে তাদের প্রতিরোধ করতে লাগলো। ছুরি, গুলি, লাঠির আঘাত সব মিলিয়ে জায়গাটা যেন রণক্ষেত্র পরিণত হলো। নিলয় আর তার বন্ধুরা তাদের সমস্ত দক্ষতা দিয়ে শত্রুদের প্রতিহত করতে লাগলো। নিলয় এক হাতে শত্রুদের মেরে মাটিতে ফেলে দিচ্ছে, আর অন্য হাতে ইভাকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। তার মনে একটাই চিন্তা, ইভাকে বাঁচাতে হবে। তাওহিদ একটা শত্রুকে ধরে মাটিতে ফেলে বলল।
নিলয় মাথা ঝাঁকিয়ে বলল। আমি জানি তাওহিদ, ওদের ছাড়বো না। এদিকে রাহান আর সাকিব মিলে বাকিদের মোকাবিলা করছে। তাদের দক্ষতা দেখে শত্রুরা ভয় পেয়ে গেছে। কিছুক্ষণ পর শত্রুরা বুঝতে পারল তার এই যুদ্ধে জিততে পারবে না। নিলয় যখন চারপাশে চোখ বুলিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিল, তখন শত্রুরা ধীরে ধীরে সরে যেতে শুরু করেছিল। তবে নিলয় জানতো এটাই শেষ নয়। ওরা হয়তো আপাতত পিছু হটেছে, কিন্তু আবার ফিরে আসবে, হয়তো আরও শক্তিশালী হয়ে। তার হাতের পিস্তলটা শক্ত করে ধরে সে ইভার দিকে তাকালো। ইভা দরজার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে সব কিছু দেখছিল। তার চেহারায় ভয় স্পষ্ট ছিল, কিন্তু সে এখনও সাহস ধরে রাখার চেষ্টা করছিল। নিলয় ইভার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলো। সব ঠিক আছে ইভা, আমরা ওদের তাড়িয়ে দিয়েছি। ইভা ধীরে ধীরে শ্বাস ছাড়ল, কিন্তু তার চোখে এখনও অনিশ্চয়তার সাব স্পষ্ট। তারা আবার আসবে নিলয়, আমি জানি তারা সহজে হাল ছাড়বে না। নিলয় মৃদু হেসে বলল, তাদের যতবার দরকার আসতে দাও, আমি প্রস্তুত আছি। তুমি শুধু আমার পাশে থেকো, বাকি সব আমি দেখছি। ঠিক তখনই রাহান, সাকিব আর তাহিদ ভেতরে এসে দাঁড়ালো। তাদের মুখে ক্লান্তির ছাপ থাকলেও তারা সন্তুষ্ট ছিল যে তার শত্রুদের পিছু হটাতে পেরেছে। রাহান নিলয়ের দিকে তাকিয়ে বলল, এবার অন্তত কিছু সময়ের জন্য আমরা নিরাপদ। কিন্তু নিলয়, তুই জানিস তো এটা শেষ নয়। ওরা আবার ফিরে আসবে, হয়তো আরও বড় দল নিয়ে। আমাদের কিছু পরিকল্পনা করা দরকার। নিলয় মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, আমি জানি। এই শত্রুদের ঠেকানোর জন্য আমাদের কৌশল ঠিক করতে হবে। আমার মনে হয় আমরা এই জায়গাটা আরও সুরক্ষিত করতে পারি। চারপাশে নজরদারি বাড়াতে হবে। ওরা যদি আবার আসে, আমাদের আগে থেকেই জানতে হবে। তাহিদ একটা খোলা জানালার দিকে তাকিয়ে বলল, নিলয় কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর সবার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমরা পশ্চিম দিকটা আরও সুরক্ষিত করব। সাকিব, তুই সেই দায়িত্ব নে। রায়হান, তুই উত্তর দিক দেখ। তাওহিদ, তুই দক্ষিণে নজর রাখ। আমি সামনের দিকটা দেখব। আমাদের একসাথে কাজ করতে হবে, যেন ওরা কোনো দিক দিয়ে ঢুকতে না পারে। সাকিব হাসি মুখে বলল, তুই ভেবে বলবি ভাই, আমাদের দলে যখন তুই আছিস, ওরা কিছুই করতে পারবে না। রাহান মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর সে হঠাৎ করে একটু হাসলো। আচ্ছা নিলয়, এবার তো বুঝতে পারছিস এবার জন্যই এত ঝামেলা হচ্ছে। তুই যদি সরাসরি তার কথা শুনতিস, তবে এত কিছু হতো না। ইভা লজ্জা পেয়ে রাহানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। আমার জন্য এই সব কিছু হয়নি, নিলয়ই আমাকে বাঁচানোর চেষ্টা করছে। তুমি কি বলছো না ওরা আমাদের উভয়কেই শেষ করতে চায়? নিলয় ইভাকে শান্ত করার জন্য হাসলো। ঠিক আছে ইভা, রায়হান তো মজা করছে। আমরা জানি এই ঝামেলা শুধু আমাদের জন্য নয়, এটা অনেক বড় কোনো চক্রান্তের অংশ। তাহিদ হঠাৎ করে গম্ভীর হয়ে বলল, নিলয় চোখ শুরু করে বলল। তুই কি কিছু জানতে পেরেছিস তাওহিদ? তাহিদ মাথা নাড়িয়ে বলল, নিলয়ের বুকটা ধক করে উঠল। তাওহিদের কথাগুলো শুনে তার মনে সন্দেহ বাড়তে লাগলো। যদি সত্যি কোনো বড় খলনায়ক থাকে, তবে সে কিভাবে এত কিছু জানতে পারল? কে এই ব্যক্তি যে তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে? তখনই ইভা ধীরে ধীরে নিলয়ের কাঁধে হাত রাখলো এবং ফিসফিস করে বলল, নিলয়, আমি জানি তুমি পারবে। আমি সব কিছু ঠিক করে দিবে। তুমি সব কিছু ঠিক করে দিবে। আমি তোমার উপর ভরসা রাখছি। নিলয়ের বুকটা মমতায় ভরে গেল। সে জানতো ইভার জন্যই তাকে লড়াই করতে হবে। ইভার কথা শুনে তার মন আরও শক্ত হলো। আমি পারবো ইভা, যেভাবে হোক আমি সব কিছু ঠিক করব। সবাই আবার নিজেদের জায়গায় ফিরে গেল। রাত গভীর হতে লাগলো আর চারপাশে নীরবতা নেমে এলো। কিন্তু নিলয়ের মন তখনও ব্যস্ত ছিল। সে জানতো বিপদ এখনও শেষ হয়নি। রাত গভীর হলো, নিলয়ের মন কোনোভাবে শান্তি পাচ্ছিল না। ইভা তখনও তার পাশে ছিল, কিন্তু নিলয়ের মনোজগতে অজানা শত্রুদের উপস্থিতি তাকে অস্থির করে তুলছিল। ইভার দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল এই নিরীহ মেয়েটাকে কিভাবে এমন বিপদে ফেল। ইভার হাসি, তার নির্ভরতা, সব কিছু নিলয়ের জন্য অমূল্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর সব কিছুর মতো অজানা আতঙ্ক তাকে ঘিরে রেখেছিল। ইভা তার চিন্তাগুলো বুঝতে পেরে মৃদু স্বরে বলল,
নিলয়, তুমি এত চিন্তা করছো কেন? আমরা তো আপাতত নিরাপদ আছি। নিলয় ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না ইভা, আমরা আসলে নিরাপদ নই। এই আক্রমণকারীরা শুধু প্রথম ধাপ, এর পেছনে আরও কেউ আছে, আরও শক্তিশালী, আরও বিপজ্জনক। আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না, আর এটাই সবচেয়ে বড় সমস্যা। ইভা নিলয়ের চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি সব কিছুই ঠিক করে দেবে, আমি তোমাকে বিশ্বাস করি। নিলয়ের মনে ইভার এই ভরসা তাকে আরও শক্তি দিল। সে জানতো ইভার জন্যই তাকে এই লড়াই চালিয়ে যেতে হবে। আমি কিছুতেই হাল ছাড়বো না, যতই বিপদ আসুক আমি তোমাকে রক্ষা করব। এমন সময় বাইরে থেকে রাহানের গলা শোনা গেল। নিলয়, তোর সাথে জরুরি কিছু কথা আছে। নিলয় দ্রুত দরজার দিকে গেল। ইভা তার পেছনে। বাইরে এসে দেখে রাহান, সাকিব আর তাহিদ তিনজনে কিছু একটা নিয়ে আলোচনা করছে। কি হলো রায়হান, কি এমন জরুরি? রাহান কিছুটা শঙ্কিত মুখে বলল, আমরা এক নতুন তথ্য পেয়েছি। আক্রমণকারীরা কোনো সাধারণ দলের লোক নয়, তারা ব্ল্যাক কাইজার নামে পরিচিত এক ভয়ঙ্কর গ্যাংওয়ের অংশ। নিলয়ের মন ধক করে উঠল। ব্ল্যাক কাইজার, এই নাম সে আগে শুনেছে। শহরের সবচেয়ে বড়, সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক গ্যাংগুলোর মধ্যে ব্ল্যাক কাইজার ছিল এক নম্বরে। কিন্তু এতদিন তারা নীরব ছিল, কোনো সক্রিয়তা দেখায়নি। তাহলে কেন হঠাৎ করে তারা সক্রিয় হলো? ব্ল্যাক কাইজার? তাহলে এই আক্রমণ এত সহজে থামবে না। তারা এমন কেউ নয় যাদের মোকাবেলা করা সহজ। তাহিদ গভীরভাবে শ্বাস নিয়ে বলল, সাকিব মাথা নেড়ে বলল, তারা আমাদের সব কিছু জানে, আমাদের চলাফেরা, আমাদের লড়াই করার কৌশল, সব কিছু। নিলয় ভুরু কুচকে বলল, তাহলে আমাদের শত্রু শুধু গ্যাং নয়, আমাদের মধ্যে কেউ তথ্য পাচার করছে। তুই ঠিক বলেছিস, আমাদের মধ্যে কোনো বিশ্বাসঘাতক আছে। সেই লোকই ব্ল্যাক কাইজারের সব তথ্য সরবরাহ করছে। নিলয়ের মনে সন্দেহ বাড়তে লাগলো। কিন্তু কে হতে পারে সেটা? আমাদের দলে তো সবাই বিধ্বস্ত, আমরা সবাই একসাথে লড়ছি। তাহিদ ধীরে ধীরে বলল, রায়হান হঠাৎ করে মাথা নাড়িয়ে পড়ল। হ্যাঁ, জয়নাল কয়েকবার অদ্ভুতভাবে নিখুঁত ছিল, আর এখন মনে হচ্ছে সে হয়তো ব্ল্যাক কাইজারের সাথে যোগাযোগ রাখছে। নিলয় একটু থমকে দাঁড়ালো। জয়নাল এতদিন ধরে আমাদের সাথে লড়ছে, কিন্তু ও যদি সত্যি বিশ্বাসঘাতক হয় তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হবে। ইভা চুপচাপ সবকিছু শুনছিল, তারপর হঠাৎ করেই বলল, নিলয়, তুমি কি করবে? তুমি কি জয়নালকে সরাসরি জিজ্ঞেস করবে? নিলয় কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, না, এখনই কিছু বলবো না। আমরা আগে আরও নিশ্চিত হতে চাই। আমি নিজেই ওর উপর নজর রাখবো, আমাদের কোনো ভুল করা যাবে না। রাত আরও গভীর হচ্ছিল। নীলর মাথায় একের পর এক প্রশ্ন ঘুরছিল। ব্ল্যাক কাইজারের রহস্য, বিশ্বাসঘাতকতার ছায়া, সব কিছু যেন আরও একটি জটিল হয়ে উঠছিল। কিন্তু সে জানত ইভা আর তার দলের সবাই তার উপর নির্ভর করছে। তার এই যুদ্ধ থামানো যাবে না। পরের দিন সকালে নিলয় একটা নতুন কৌশল নিয়ে কাজ শুরু করলো। নিলয়ের মাথায় কৌশল নিয়ে ভাবনা চলছিল। সকালে সূর্যের আলো যখন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছিল, তখন সে জানালার কাছে দাঁড়িয়ে শহরের দৃশ্য দেখছিল। এদিকে রাহান, সাকিব ও তাওহিদ সবাই একত্রিত হয়ে চায়ের কাপ হাতে তুলে নিয়ে আলাপ করছিল। নিলয় একটু দেরিতে সে তাদের কাছে যোগ দিল। তোমরা কি আজকের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছো? সাকিব চায়ের কাপটি হাতে নিয়ে বলল, আমরা একটি নিরাপদ জায়গা খুঁজছি, যেখানে আমরা ব্ল্যাক কাইজারের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারবো। তাওহিদ মাথা নেড়ে বলল, রাহান চিন্তিত মুখে বলল, কিন্তু সেটা অনেক বড়, সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। যদি ব্ল্যাক কাইজারের কেউ আমাদের সম্পর্কে কিছু জানতে পারে তাহলে বিপদ হতে পারে। নিলয় গম্ভীর হয়ে বলল, সঠিক কথা, তবে আমাদের খুঁজে বের করতে হবে জয়নাল আসলে কি করছে, ওর উপর নজর রাখতে হবে। আমি নিজেই ওর পিছু নেব। সবার মুখে উদ্বেগের চাপ স্পষ্ট ছিল। ব্ল্যাক কাইজারের সঙ্গে জয়নালের কোনো সম্পর্ক থাকতে পারে, এটি নিশ্চিতভাবে চিন্তার বিষয়। নিলয় জানত এটি একটি বিপজ্জনক পন্থা, কিন্তু তাকে যে এই পথে যেতেই হবে।
সাকিব হঠাৎ বলল, তবে আমাদের আরেকটি পরিকল্পনা করা উচিত। ব্ল্যাক কাইজারের সদস্যের কাছে থেকে তথ্য সংগ্রহ করতে হবে। তাদের মধ্যে হয়তো কেউ আছে যে আমাদের সাহায্য করতে পারে। রাহান প্রশ্ন তুলল। কিন্তু কি হবে? আমরা তো তাদের উপর আক্রমণ করব না। সাকিব কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমরা কিছু গোপনীয়তা রাখতে পারি। আমরা যদি একজনকে টার্গেট করি এবং তার থেকে তথ্য বের করি। নিলয় কথা বন্ধ করে বলল, না, এটা বিপজ্জনক। আমরা যদি আমাদের পরিকল্পনা থেকে সরে যাই তাহলে সবার জন্য বিপদ হতে পারে। তাওহিদ মাঝখানে এসে বলল, ঠিক আছে, আমরা আজই গুদামে যাব। সবার মধ্যে যোগাযোগ রক্ষা করতে হবে। কথা শেষ করে সবাই প্রস্তুতি নিতে লাগলো। নীলের মনে ছিল উদ্বেগ, তার জন্য ইভার নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু একই সাথে তাদের পরিকল্পনা সফল করতে হবে। গুদামে পৌঁছানোর পর সবাই সাবধানীভাবে ঢুকলো। গুদামের ভিতর অন্ধকার ছিল, কিন্তু সাকিব একটি টর্চ লাইট বের করে তা জ্বালালো। এখন কি করব আমরা? নীলয় ভেতর উকি দিয়ে পড়ল। প্রথমে এখানে আমাদের নজর রাখতে হবে। যদি ব্ল্যাক কাইজারের সদস্যরা এখানে আসে তাহলে তাদের গতিবিধি লক্ষ্য করা যাবে। তাওহিদ আশেপাশে খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পর সে একটি পুরনো টেবিলের কাছে গিয়ে বলল, রায়হান ও সাকিব দ্রুত চলে গেল। কিছুক্ষণের মধ্যেই তাওহিদ একটি নথি হাতে নিয়ে বলল, নিলয় হতাশার সাথে বলল, তবে এটা আমাদের কোনো সাহায্য করবে না। আমাদের জানতে হবে তারা কিভাবে কাজ করছে এবং আমাদেরকে টার্গেট করেছে কেন। সাকিব নথি দেখে মাথা নেড়ে বলল, এগুলো কেবল নাম। তবে যদি আমরা এই নামগুলোর মধ্যে কাউকে চিনি তাহলে হয়তো আমরা তাদের সম্পর্কে কিছু তথ্য বের করতে পারবো। এরপর নিলয় সিদ্ধান্ত নিল যে তার এই নথিগুলো নিয়ে আবার ফিরে যাবে এবং শহরের নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগ করবে। তারা তখনই সিদ্ধান্ত নিল যে এভাবে সামনে এগোতে হবে। হঠাৎ করে গুদামে দরজার বাইরে কিছু শব্দ শুনতে পেল। সবার মনে উদ্বেগ বেড়ে গেল। কেউ বাইরে আছে? নিলয় দ্রুত বলল। সবাই সাবধান, আমরা এভাবে বাইরে গিয়ে বিপদে পড়ব না। তার সকলে নিঃশব্দে লুকানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ শোনা গেল। একজনের সাদা টি শার্ট পরা লোক প্রবেশ করলো। তার মাথায় একটি টুপি ছিল এবং সে খুব সাবধানীভাবে চারপাশে তাকাচ্ছিল। নিলয় দ্রুত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যেন লোকটা তাদের দেখতে না পায়। লোকটি কেবল সামনে এগিয়ে গেল এবং নিচে পড়ে থাকা নথিগুলো দেখে একটু অবাক হলো। লোকটি তার ফোন বের করে কিছু ছবি তুলতে লাগলো। নিলয় একটু সাহস জোগানোর চেষ্টা করলো। তার মনে হচ্ছিল এই লোকটি হয়তো ব্ল্যাক কাইজারের সদস্য, আর যদি সে তাদের চেনে তাহলে বিপদ হতে পারে। তাওহিদ, সাকিব আর রাহেনও নীরব ছিল। লোকটি কিছুক্ষণ পরে দ্রুত বেরিয়ে গেল, আর তার সবাই একে অপরের দিকে তাকালো। নিলয় স্বাভাবিকভাবে বলল। আমাদের দ্রুত বের হতে হবে। সাকিব কিছুক্ষণ হতবুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু আমরা এখানে যে তথ্য পেয়েছি। তথ্য পরে দেখা যাবে, আমাদের এখন নিরাপদে বের হতে হবে। তার একে অপরের দিকে তাকিয়ে সংকেত দিল এবং সবাই চুপচাপ গুদাম থেকে বের হয়ে গেল। রাতে অন্ধকার তাদের আড়াল করলো, কিন্তু তাদের মন আরও উদ্যোগে ভরে গেল। কিভাবে ব্ল্যাক কাইজার তাদের অনুসরণ করেছে, কিভাবে তারা এত অল্প সময়ের মধ্যে তাদের কার্যকলাপ জানতে পেরেছে, সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নিলয়ের মনে। নিলয় জানতো তাদের জন্য এটি কেবলমাত্র শুরু। সামনে আসছে ভয়াবহতা এবং তা মোকাবিলা করার জন্য তাদের প্রস্তুতি নিতে হবে। সে রাতের সংখ্যা আর ভয় ছিল, কিন্তু নীলের মনে সাহস ছিল। সে জানতো একমাত্র যুদ্ধ করে এই বিপদ মোকাবিলা করতে হবে। এখন সব কিছু তাদের জন্য কঠিন হয়ে যাবে, কিন্তু নিলয় আর তার বন্ধুরা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত ছিল। নিলয় এবং তার বন্ধুরা ফিরে আসার পর সবার মনে অস্থিরতা ছিল। তারা জানতো ব্ল্যাক কালচার এখন তাদের কাছে আরও বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু নীলের মনে ইভার জন্য উদ্বেগও ছিল। সে জানতো ইভা ঝুঁকির মধ্যে রয়েছে এবং সে যে কোনো মূল্যে তাকে রক্ষা করতে চায়। দিনের বেলা তারা গোপনে জয়নালের গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলো। জয়নাল তাদের দলে থাকলেও তাদের গতিবিধি এবং আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করতে শুরু করলো। নীলয়ের মনেও সন্দেহ পাচ্ছিল। একদিন রাতে নিলয় তার দলকে আবার একত্রিত করলো। সাকিব মাথা নেড়ে বলল, কিন্তু কিভাবে? সে আমাদের সাথে অনেক দিন ধরে আছে। রায়হান ঘনিষ্ঠভাবে বলল, তাই
আমরা তাকে ফাঁদে ফেলতে পারি। তাকে একটি তথ্য দেব যেটা সত্যি আমাদের কাছে মূল্যবান, কিন্তু সেটা মিথ্যে। যদি সে সেটা ব্ল্যাক কাইজারের কাছে পৌঁছে দেয়, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো যে সে আসলে বিশ্বাসঘাতক। নিলয় দৃঢ়ভাবে বলল। আমাদের তো কিছু একটা করতে হবে। ব্ল্যাক কাইজার আমাদের লক্ষ্যে রেখেছে, আর আমরা যদি কিছু না করি তাহলে ইভা এবং আমাদের অন্য সদস্যরা বিপদের মুখে পড়বে। সবার মনোভাব নিয়ে আলোচনার শেষে তারা পরিকল্পনা করে, তার একটি জাল তথ্য তৈরি করে যা তারা জার্নালের মাধ্যমে ব্ল্যাক কাইজারের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করে। পরের দিন নিলয় জার্নালের সঙ্গে কথোপকথন শুরু করলো। জয়নাল, আমি শুনেছি আমাদের বিরুদ্ধে কিছু নতুন তথ্য এসেছে, আমাদের খুব সাবধান থাকতে হবে। জার্নাল একটু সন্দেহজনক দৃষ্টিতে তাকালো, কিন্তু মুখে কিছু বলল না। নিলয় এরপর বলল। আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। তুমি কি নিশ্চিত যে আমাদের মধ্যে কেউ তথ্য পাচার করছে? জার্নাল গম্ভীর হয়ে বলল। এটা সম্ভব, কিন্তু তুমি কি জানো? নিলয় অস্থির হয়ে বলল। আমরা একটি বড় গ্যাংয়ের বিরুদ্ধে লড়ছি, তাদের নাম ব্ল্যাক কাইজার। জার্নালের চোখে কিছু সময়ের জন্য ঝিকমিক করলো। আমি শুনেছি তারা আমাদের সম্পর্কে সব কিছু জানে। আমরা যদি তাদের আগের মতো প্রস্তুত না হই তাহলে বিপদ হবে। জার্নালের মুখের পরিবর্তন আসতে লাগলো। নিলয় তারপর মিথ্যা তথ্যটি বলল। আমাদের আগামী পরিকল্পনা সম্পর্কে আমি তাদের বলেছি যে আমরা আগামীকাল রাত 10টায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করব। জার্নালের মুখে প্রথমে বিস্ময়, তারপর কিছুক্ষণ পর সে বলল। ঠিক আছে, আমি সাবধান থাকবো। তারপর থেকে নিলয় এবং তার দল জয়নালের উপর নজর রাখতে লাগলো। কয়েকদিন পর তারা জানতে পারল জয়নাল এই তথ্য ব্ল্যাক কাইজারের কাছে পাঠিয়েছে। তাদের সন্দেহ নিশ্চিত হয়ে গেল। এক রাতে যখন নিলয়, সাকিব, রায়হান ও তাওহিদ গোপন জায়গায় আলোচনা করছিল, তখন তারা লক্ষ্য করলো যে জয়নাল তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তারা দ্রুত বের হয়ে গেল। নিলয় দ্রুত বলল। জয়নাল কোথায় যাচ্ছে? তার দ্রুত তার পিছু নিল। জয়নাল এক অন্ধকার গলিতে ঢুকে পড়ল। নিলয় এবং তার বন্ধুরা একটি গাছের পেছনে লুকিয়ে পড়ল এবং নজর রাখতে লাগলো। জয়নাল ব্ল্যাক কাইজারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেল। সেখানে তাদের কথোপকথন শুনতে পেল। আমি তাদের পরিকল্পনা জানিয়ে দিয়েছি। তারা আগামীকাল রাত 10টায় গোপন বৈঠক বসবে। সেখানে থাকা লোকটির কথা শুনে নিলয়ের মাথায় আগুন জ্বলে উঠল। লোকটি বলল। ভালো কাজ করেছো। আমাদের পরিকল্পনা সফল হলে তুমি পুরস্কৃত হবে। নিলয় এবার সিদ্ধান্ত নিল তাকে এবার জয়নালকে ধরতে হবে। আমাদের জয়নালকে আটকাতে হবে। কিভাবে? তার কাছে গিয়ে? নিলয় মাথা নেড়ে পড়ল। না, আমাদের কৌশল ব্যবহার করতে হবে। নিলয় একটি পুরনো প্লাস্টিকের বোতল তুলে নিল। সে জয়নালের দিকে লক্ষ্য করে বলল। সাকিব, তুমি ওই লোকের সামনে যাও, আমি গোপনে জয়নালকে ধরবো। সাকিব ভাবতে ভাবতে বলল। ঠিক আছে, সাবধান হতে হবে। সাকিব সামনের দিকে গেল। হ্যাঁ বন্ধুরা, এখানে কি হচ্ছে? জয়নাল তখন পিছনে তাকানো। নিলয় সুযোগ পেয়ে দ্রুত চলে গেল। জয়নাল, তুমি কোথায় যাচ্ছ? জয়নাল আতঙ্কিত হয়ে বলল। আমি কিছু নই, আমি শুধু। নিলয় আর অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়ল। তুমি আমাদের বিশ্বাসঘাতক। জয়নাল ভীত হয়ে গেল। আমি না, আমি কিছুই জানি না। নিলয় শপথ করে বলল। তুমি আমাকে প্রতারণা করেছো, আমি তোমাকে জানিয়ে দেব না, কিন্তু এই বিষয়ে তুমি কথা বলবে। জয়নালকে আটক করে তারা তাকে তাদের গোপন জায়গায় নিয়ে গেল। বিকেলে তাদের পরিকল্পনার কার্যকর হতে হলো। আমরা জয়নালের মুখ থেকে সব তথ্য বের করতে হবে। যদি না বের করতে পারি তাহলে আমাদের বিপদ হবে। রায়হান বলল। কিন্তু আমাদের কিছু করণীয় নিতে হবে। নিলয় কিছুক্ষণ ভেবে বলল। আমরা জয়নালের কাছে ঝুঁকি নেব। সে যখন জানবে যে আমরা তাকে এভাবে গোপন রেখেছি তখন সে ভেঙে পড়বে। কিছুক্ষণ পর তারা পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করলো। জয়নালকে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো। নিলয় বলল। তুমি ব্ল্যাক কাইজারের সঙ্গে যোগাযোগ রেখেছো, তুমি আমাদের বিশ্বাসঘাতক। জয়নাল কাঁপতে কাঁপতে বলল। না, আমি কখনোই তাদের বিশ্বাসঘাতক হতে পারি না। তুমি কি জানো তারা কি করতে চায়? জয়নাল চুপ ছিল, কিন্তু তখন রায়হান জোরে বলল। তুমি যদি কিছু না বলো তাহলে তোমার জন্য খারাপ হতে পারে। সবার সামনে চাপ বাড়ছিল। অবশেষে জয়নাল ধীরে ধীরে কথা বলা শুরু করলো। তারা আমাদের উপর আক্রমণ করবে। ব্ল্যাক কাইজার তাদের উদ্দেশ্য পূর্ণ করার জন্য এই কাজ করবে। এমন সময় বাইরে থেকে একটি শব্দ শুনতে পেল। কিছু লোক এগিয়ে গিয়েছে। নিলয় দ্রুত ভাবতে শুরু করলো। এরা ব্ল্যাক কাইজারের সদস্য।
আমাদের বের হতে হবে। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো। তারা দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখতে পেল বাইরে থেকে দরজা আটকে গেছে। নিলয় নিশ্চিত ছিল তাদের সময় নেই। এবার আমাদের আর কিছু করতে হবে, একসাথে লড়াই করতে হবে। তারা সবাই সম্মিলিতভাবে দরজার দিকে গেল। দরজার দিকে আঘাত করে দ্রুত বের হয়ে গেল। বাইরে যেয়ে তারা দেখলো ব্ল্যাক কাজের সদস্যরা তাদের দিকে এগিয়ে আসছে। একটি বড় সংঘর্ষ শুরু হলো। সাকিবের চোখে কষ্ট আর রাগ ছিল। আমরা তাদের আটকে দেব। নিলয় ও রায়হান জোরালোভাবে লড়াই করতে শুরু করলো। ইভা তখন পিছন থেকে নিলয়কে দেখতে লাগলো। ইভা নিশ্চিত হয়ে বলল। নিলয়, সাবধান, পিছনে কেউ আছে। নিলয় দ্রুত ফিরে তাকালো, কিন্তু ইভার কথা শোনার সাথে সাথে সে একজনের দিকে ছুটে গেল। নিলয় দ্রুত ইভার কথা শোনার পর পিছনে তাকালো। ঠিক তখনই একজন আক্রমণ করতে যাচ্ছিল। নিলয় এক লাফে আক্রমণকারীর হাত থেকে ছুরি কেড়ে নিল। মুহূর্তের মধ্যে সে আক্রমণকারীকে মাটিতে ফেলে দিল। তার চোখ তখন আগুনের মতো জ্বলছিল প্রতিশোধের খিদেয়। আমার কাছের মানুষদের আঘাত করার সাহস দেখিয়েছো, এবার বুঝবে আসল প্রতিশোধ কাকে বলে। এবার একটু দূরে দাঁড়িয়ে নিলয়ের এই রূপ দেখে বিস্মিত হয়ে গেল। এতদিন যে নীলকে মিষ্টি আর নিরীহ ভেবেছে, সে যে এভাবে সাহস আর শক্তি দেখাবে তা কখনো সে কল্পনা করতে পারেনি। এদিকে ব্ল্যাক কাইজারের সদস্যরা সবাই তাদের ঘিরে ফেলেছিল। সবাই মিলে লড়াই শুরু করে দিল, কিন্তু নিলয় আর তার দলের কৌশল এবং শক্তির সামনে ব্ল্যাক কাইজারের সবাই অসহায় পড়ে কিন্তু নিলয় আর তার দলের কৌশল এবং শক্তির সামনে ব্ল্যাক কাইজারের সবাই অসহায় হয়ে পড়ল। এক এক করে সবাই মাটিতে লুটিয়ে পড়ছিল। ঠিক তখনই অন্ধকারের মধ্যে একজন ধীর পায়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। নিলয়, তুমি এতটা বুদ্ধিমান হবে ভাবিনি, কিন্তু আজ তোমার শেষ দিন। নিলয় একটু মুচকি হাসলো। তুমি তো ভেবেছিলে আমি কিছুই জানি না, তাই না? আজ সব জেনে গেছি আর তোমাকে শেষ করতে এসেছি। কাইজার তার অস্ত্র বের করলো। তাদের দুজনের মধ্যে এক অদৃশ্য উত্তেজনা তৈরি হলো। চারপাশে সব কিছু থেমে গিয়েছে। সবাই কাইজার আর নিলয়ের চূড়ান্ত লড়াইয়ের দিকে তাকিয়ে। এ লড়াই হেরে গেলে কেউ আর ফিরবে না। কাইজার আক্রমণ করতে এলো, আর নিলয় তার বুদ্ধি ও শক্তি দিয়ে মোকাবেলা করলো। একসময় কাইজার তার মারে অক্ষম হয়ে মাটিতে পড়ে গেল। নিলয় তখন তার পাশে গিয়ে দাঁড়ালো, এক হাতে তার অস্ত্র কেড়ে নিল আর বলল, তোমার খেলা এখানেই শেষ, তুমি আর কখনো কাউকে আঘাত করতে পারবে না। কাইজার ব্যথায় কাতর হয়ে বলল, তুমি জিতছ নিলয়, কিন্তু মনে রেখো এই খেলায় পুরোপুরি কেউ জেতে না। নিলয় কোনো উত্তর দিল না। সে কাইজারের অস্ত্রটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। কাইজারকে পুলিশের হাতে তুলে দিয়ে সব কিছু যেন একটু একটু করে শান্ত হতে শুরু করলো। ইভা নিলয়ের দিকে এগিয়ে এলো, তার চোখে অদ্ভুত এক প্রশান্তি। সে নিলয়ের কাছে সে দাঁড়িয়ে পড়ল। তুমি আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালে নিলয়। আমি জানতাম না তুমি এতটা শক্তিশালী। নিলয় একটু হাসলো, তার চোখে তখনও একটুখানি উচ্ছ্বাস। তুমি তো সবসময় আমাকে দুর্বল ভাবতে, তাই না? ইভা হেসে পড়ল, হ্যাঁ ভাবতাম, কিন্তু এখন জানি তুমি সবসময় আমার সুরক্ষার জন্য লড়বে। নিলয় তার দিকে তাকিয়ে গভীরভাবে পড়ল। তোমার জন্য আমি সবসময় লড়তে প্রস্তুত। ইভা একটু হাসলো, তারপর নিলয়ের দিকে ঝুঁকে তার বুকে মাথা রাখলো। চারপাশে সব কিছু যেন থেমে গেছে। ইভা মৃদু স্বরে বলল, তাহলে আমি তোমার পাশে সারা জীবন থাকবো। সেই মুহূর্তে সব কিছু যেন এক আশ্চর্য শান্তিতে মিশে গেল। সমস্ত সংঘর্ষের শেষে তাদের ভালোবাসার জয় হয়েছে। নিলয় এই মারামারিতে হালকা আহত হলো। তারপর তারা হসপিটালে চলে গেল। নিলয় আর ইভা ধীরে ধীরে হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল। চারপাশে রাতের বাতাসে এক ধরনের শীতল প্রশান্তি ছড়িয়েছিল। নিলয় ইভার দিকে তাকিয়ে মৃদু হাসল, তার মুখে তৃপ্তির ছাপ, যেন সমস্ত যুদ্ধে বিজয়ী হওয়ার আনন্দ ছড়িয়ে পড়েছে। ইভা তার পাশে এসে দাঁড়ালো, তার হাত আলতো করে নিলয়ের হাতে রাখলো। তাদের মাঝে যেন এক অদ্ভুত নীরবতা কাজ করছিল, কিন্তু সেই নীরবতায় যেন অনেক কথা বলে দিচ্ছিল। নিলয় ইভাকে দেখলো, তার চোখে তখন শুধুই ভালোবাসা আর যত্নের প্রতিফলন। ইভা তার হাত শক্ত করে ধরল, যেন সে এই মুহূর্তটিকে কখনো যেতে দিতে চায় না। ইভা, এত কিছু ঘটলো, কিন্তু আমি চাই তুমি সব ভুলে যাও। আমরা নতুন করে শুরু করব। ইভা নিলয়ের দিকে তাকিয়ে একটুখানি মুচকে হাসলো। তার চোখে তখন কান্নার আভাস ছিল, কিন্তু সেই কান্নায় ছিল শান্তির প্রতিফলন। আমি জানি নিলয়, তোমার সঙ্গেই আমার সব কিছু নতুন করে শুরু হবে। তুমি আমার জীবনে যে জায়গা তৈরি করেছো সেটা আর কেউ পূরণ করতে পারবে না। নিলয় ইভাকে কাছে টেনে নিল। ইভা নিলয়ের বুকে মাথা রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাদের মাঝে সব অস্থিরতা, সব ঝড় যেন
থেমে গেছে। নিলয় ইভার কপালে আলতো করে চুমু খেলো, তারপর বলল, তুমি আমার জীবন ইভা, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। ইভা কিছু না বলে চোখ বন্ধ করে নিলয়ের বুকে মাথা গুজে রাখলো। তার মনে হচ্ছিল যেন এই মুহূর্তটাই চিরকালের জন্য স্থির হয়ে থাকুক। সে রাতের আকাশের নিচে নিলয় আর ইভা একে অপরের ভালোবাসায় মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিল। সমস্ত যুদ্ধ শেষে তাদের জীবনে শান্তি নেমে এসেছে। পৃথিবী থেমে গেছে, কিন্তু তাদের ভালোবাসার গল্প চিরকালীন হয়ে থাকবে।